ইন্ডিয়া কেন গ্লোবালি সিও সাপ্লাইতে এত আগায় আছে? বাংলাদেশে একটা সবচেয়ে বড় ক্রিটিক্যাল চ্যালেঞ্জ যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো গ্রো না করার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের, তো আমি যদি আমার নলেজই না থাকে, আমার ইন্টিগ্রিটি না থাকে, এবং আমি যদি আমার টিমকে ইনফ্লুয়েন্স করতে না পারি, তাহলে তো আমি কোনোদিন ওই জায়গাটা যেতে পারবো না। আমি হয় কি, একটা সময় টেকনিক্যাল নলেজের চাইতে একটা সময় দরকার শুধুমাত্র ম্যানেজমেন্ট আর লিডারশিপ। শেখাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? আবার এই বয়সে এসে আপনি শিখেন, আবার যাদের শেখার কথা তারা শিখতেছে না, কারণটা কি? আমি একসময় মাল্টিন্যাশনাল ছেড়ে যখন দেশি কোম্পানিতে আসছি, আমি মানে খুব মোটা মোটা ডেজিগনেশন দেখে মনে মনে খুব শ্রদ্ধা করতাম। পরবর্তীতে ভিতরে টোকা দিয়ে দেখি তবলা টিউনিংই নেই। এতগুলা বছর এরকম একটা প্রফেশনাল ফিল্ড, চাকরি বাকরি, জীবন সবকিছু চালানোর পরে জেনারেশন গ্যাপ কি আদৌ এক্সিস্ট করে কিনা আপনার কি মনে হয়? আমরা যে জেনারেশনটা বড় হচ্ছি, বিশেষ করে যাদের বয়স এখন ধরেন 15-16 বা 17-র দিকে, তারা যে সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট যারা এখনও 20-25-এ আছে তারাও কিন্তু মানে ওই বড় হওয়ার ধাপের মধ্যেই আছে। আমরা কি একটু ভুলভাবে বড় হচ্ছে কিনা আপনার কি মনে হয় সব মিলায়? জীবনটা তো আপনি একটা লম্বা সময় ধরে দেখার সুযোগ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তো বড় হওয়া এবং জীবন, খুব চমৎকার প্রশ্ন। আমার কাছে মনে হয় তাই। আচ্ছা, মনে হয় তাই এই জন্যে যে কোনো মানুষের বড় হওয়াটা একটা সার্টেন এথিকো মোরাল পার্সপেক্টিভ থেকে, একটা মূল্যবোধের জায়গা থেকে বড় হওয়া দরকার। তাহলে হয় কি, তার পারিবারিক জীবন, তার পেশা জীবন, সামাজিক জীবন সমস্ত ক্ষেত্রেই সে চমৎকারভাবে আগাতে পারে। বাট আমরা বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের পরে যে ওয়েস্টার্ন যে ঢেউটা আমাদের কাছে, প্রিন্ট অ্যান্ড ডিজিটাল মিডিয়ার কারণে আমরা সেটাকে কেন যেন একটু নেশার মতো বুধ হয়ে সেই দিকে যাচ্ছি। বাট আমাদের যে রুট, যেটা আমরা যে বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি, আমাদের যে সোশ্যাল ম্যাট্রিক্স, যেটা ফ্যামিলি কালচার, যেটা সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে কেন যেন সব ফ্যামিলিতে হচ্ছে না। কিছু কিছু হচ্ছে, বাট সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য না। এটা ভুল পথে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে। এটার আসলে আপনি কারণটা আসলে কি মনে হয়, এবং সেখান থেকে বের হয়ে আসার কোনো উপায় আছে কিনা? একটা তো হচ্ছে আমাদের ফ্যামিলিতে আমাদের আব্বা মা বা আমাদের যারা বড় মানুষজন আছে তাদের চিন্তাভাবনার সাথে এই জেনারেশনের যারা বড় হচ্ছে তাদের একটা গ্যাপ তো আছেই। তো সব মিলে আসলে এই সমস্যাটা থেকে বের হয়ে আসার উপায় কোনো কিছু আপনার জানা আছে কিনা? উপায় আমি বলতে পারি, বাট সেটা সত্যিকার উপায় কিনা আমি জানি না, কারণ এটা আমি আমার মধ্যে সীমিত বা সীমাবদ্ধ। খুব সুন্দর কথাটা এরকম যে তাহলে সোশ্যাল যে ক্লাসিফিকেশানটা, আসলে বৃত্ত অনুযায়ী যদি বলি, বৃত্তকে ধরে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ইত্যাদি ইত্যাদি নানা রকম ক্লাস থেকে আমরা আসছি। আর পরবর্তী যে জেনারেশনটা আসে, নেক্সট জেনারেশন, আপনি কিন্তু আমার চেয়ে অনেক স্মার্ট, আমার চেয়ে আমার ছেলে স্মার্ট, ছেলের চেয়ে তার মেয়ে আরও বেশি স্মার্ট হবে, এটাই স্বাভাবিক। বাট কিছু ভ্যালুজের জায়গায়, অভিজ্ঞতার জায়গায় ন্যাচারালি তখন আমাদেরকে দ্বারস্থ হতে হয় আমাদের পূর্বপুরুষের দিকে। আচ্ছা, তো আমি একটু আগে যেটা বলছিলাম যে শিল্প বিপ্লবের অভিঘাত, যেটা এত বেশি ডেভেলপমেন্ট হচ্ছে, জিনিসগুলো ঠুনকো, জিনিসগুলো হচ্ছে খুব উপকারী তা না, বাট এত বেশি উপকারীর মোড়ক দিয়ে উপস্থাপনা করা হচ্ছে অ্যাজ ইফ এটা না হলে মনে হয় আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। তো আমরা একটা সার্টেন স্টাইলে বড় হচ্ছিলাম। একটা জিনিস আমরা জানি যে এক জেনারেশনে কোনো দিন মানুষ শিক্ষিত হতে পারে না, ভদ্র হতে পারে না। এটা আমার জন্য প্রযোজ্য, কয়েকটা জেনারেশন লাগে। অর্থনৈতিক ব্যাপারেও যদি বলবো, সম্পদশালী যদি আমি হতে চাই, অর্থনৈতিক সম্পদ, সেখানেও কিন্তু ইট উইল টেক টাইম। কারণ আমার জন্ম কিন্তু 9-10 মাস লাগছে মায়ের পেটে, কোন ফায়া কোন হয় নাই, বললে হয়ে যায় আল্লাহ, সেই আল্লাহ আমাকে তৈরি করে নাই সেভাবে। বাট আমরা কেন যেন বর্তমানে এত বেশি এই ভোগবাদ যেটা বা কনজিউমারিজমের হয়ে গেছে, মগ্ন হয়ে গেছি, যে আমাদের সমস্ত গার্জিয়ানরা ছুটছি অফিসে, ব্যবসা ক্ষেত্রে টাকা ইনকাম করার জন্য। মনে করেছি এটার মধ্যেই সব সুখ। আচ্ছা, এটা করতে যে বড় ভুল হচ্ছে, সবচেয়ে বড় ভুল হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনি হয়তো অবাক হতে পারেন, টাইম ম্যানেজমেন্ট কেন? যে আমি যখন একজন বাবা হচ্ছি, তখন আমার কিন্তু একটা দায়িত্ব আছে, একটা রেসপন্সিবিলিটি আছে টু মাই ফ্যামিলি। স্বামী হলে স্ত্রীর, স্ত্রী হলে স্বামীর, এবং বাচ্চাদের ব্যাপারে। তো যে বাচ্চাদেরকে দুনিয়াতে আমরা নিয়ে আসছি, সেই বাচ্চারা কিন্তু অ্যাকচুয়ালি
আমাদের কাছে মেহমান হিসেবে থাকে, আল্লাহর রহমত নিয়ামত হিসেবে আমাদের কাছে দিচ্ছে। তো তাকে সুন্দর করে মানুষ করে গড়ে তোলা সেটা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি করে দিবে না। সেই বাচ্চাদেরকে বঞ্চিত করে আমি যাচ্ছি ব্যবসা ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে, ফিরে আসি রাত 10টা 11টায়, আবার সকালে উঠে দৌড়াই, বাবা মার টাচ পাচ্ছে না। এবং বাবা মার যে শিক্ষাটা ছিল আবার সেই পারিবারিক শিক্ষা, সেটা না, শিক্ষা একটাই হচ্ছে লোভ। কারণ বাচ্চাও কিন্তু ওই আইপ্যাড বা ট্যাব হাতে না দিলে খেলছে না বা খাচ্ছে না, অনেক কিছুই পড়ালেখাও করতে চাচ্ছে না। তাহলে ও এই ডিজিটাল মিডিয়াতে যখন চলে যাচ্ছে, সে নানা কিছু দেখে বলছে এটা আমাকে দাও। আরে বাচ্চাকে ঠান্ডা করার জন্য বাবা মা ওইটা দেওয়ার জন্য আবার এক্সট্রা পরিশ্রম হয়তো বা করেন। বাচ্চার লেখাপড়ার পাশাপাশি অন্য অন্য যা কিছু আছে সেগুলো সাপ্লাই দেওয়ার জন্য ওই দিকে উনি বেশি মগ্ন হয়ে যাচ্ছেন। আলটিমেটলি হোয়াট হ্যাপেন্স, এই যে টোটাল সাইকেলটা কিন্তু কমপ্লিট হচ্ছে না, এটা পার্শিয়ালি হচ্ছে। অ্যাজ ইফ আই এম কন্ট্রিবিউটিং, আই এম ওয়ার্কিং এ লট ফর দ্য কী বলবো এটাকে, হ্যাপিনেস অফ মাই ফ্যামিলি। আসলে হ্যাপিনেস আসে না, কিছু টাকা পয়সা আসে। এই যে মূল কারণ, আমার মনে হয় এটা রিয়ালাইজ করতে হবে গার্জিয়ানকে। আমরা গার্জিয়ানরা দেখুন, মানে যে কোনো জন্তু জানোয়ার কীট পতঙ্গ সবাই কিন্তু জন্ম দেয়, মানুষও জন্ম দেয়। জন্মদান প্রক্রিয়া, এটা আমি অনেক ব্লগেও লিখে থাকি, জন্মদান প্রক্রিয়া সবার জন্য সেম। পাগল উন্মাদের জন্য, পাগলা পাগলির জন্য কিন্তু সেম। বাট জন্তু জানোয়ারের বাচ্চাকে কিন্তু জন্তু জানোয়ার হয়ে জন্ম নেয় এবং ওরা আর কোনো পরিচয় দরকার নেই। মানুষের বাচ্চা জন্ম নেওয়ার ভাবে তাকে মানুষ করতে হয়। তা আমি যদি তাকে মানুষ না করি, আই বিক্যাম এ জন্তু জানোয়ার। অ্যাটলিস্ট সেও জন্ম দিয়ে ছেড়ে দেয় আর টেক কেয়ার করে না, আর আমিও টেক কেয়ার করলাম না। বাট ও যখন বড় হয়ে যায়, বড় হলে হচ্ছে মজার জিনিস যে ওকে যদি আমি সব কিছু শেখালাম কিন্তু মূল্যবোধটা শেখালাম না, আলটিমেটলি সে সমাজের কিন্তু বার্ডেন হবে, অ্যাসেট হবে না। সমাজের যে যত ঝামেলা সে করবে, নানা রকম উৎপাত করবে, সেই উৎপাত তো এক ধরনের জুলুম। সেই জুলুমের জন্য জালেম হচ্ছে আমার সন্তান, এবং ইনডিরেক্টলি হলো কোনো অবস্থায় আমি সেই জালেমের বাবা মা হিসেবে এই দায়িত্ব এড়াতে পারবো না। তার মানে আমি এই জন্মদান প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে একটা ঝামেলার মধ্যে ফেলতেছি, বিপদে ফেলতেছি, যদি নাকি আমি সচেতন না হই। সো আমার বিশ্বাস যে এই কথাগুলো যারা শুনতে পাবেন, তারা যদি বাবা মা হয়ে থাকেন, উইল টেক কেয়ার অফ ইট। আর যারা বাবা মা আগামীতে হবেন, দে উইল টেক কেয়ার অফ ইট, যে না বাবা আমার কিন্তু চাকরি আরও আছে এই বাচ্চাকে মানুষ করা। থ্যাংক ইউ। কিন্তু হ্যাঁ, আপনি মানে যে কথাগুলো বা যেটা থেকে যেটা আমার মনে হয় যে যেই শব্দটা সবচেয়ে বেশি শুনলাম, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি বা রেসপন্সিবল হইতে হবে। একটা মানুষ জন্ম নেওয়ার পরে কি তার জীবনের একটা বড় সময় কি শুধুমাত্র রেসপন্সিবিলিটি পালন করা, মানে এই যে ধরেন অফিসও করতে হবে, ভালো একটা বাড়ি গাড়িও করতে হবে, আবার ভালো একটা চাকরিও করতে হবে, সন্তানকে ভালো মতো মানুষ করতে হইলে আবার এফোর্টও দিতে হবে, আবার স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য আছে, বাবা মার প্রতি আছে। তো একটা মানুষের কি মানে তার লাইফ বলতে আসলে কি, লাইফ মানে কি অনেক অনেক রেসপন্সিবিলিটি। এখানে কোনো ধরনের তার একটা যে আমরা যেভাবে মনে করি আর কি, যে আমার নিজেরও তো কিছু ভালো লাগার জিনিস আছে, বা নিজের যে একটু আরামায়েশ করবো, কিছু রেসপন্সিবিলিটি পালন করব না, একটু ফোন। যেমন আমি গতকাল খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, এবং এটা শুধু গতকাল দেখি না, এর আগেও দেখছি। এক ভদ্রলোক, মানে স্যুটেড বুটেড, যথেষ্ট শিক্ষিত মানুষ হওয়ার কথা, উনি হাঁটতেছে রাস্তা দিয়ে, উনি ফোনে ওনার টিকটক ভিডিও চলতেছে এবং সাউন্ড দিয়েই, কিন্তু লাউড সাউন্ড দিয়ে। তো উনি এই ভিডিও দেখতেছে আর উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমরা আসলে ওই যে বিরক্ত হইতে চাই না এখন কোনো একটা সময়, আমি কোনোভাবেই যে নিজের সাথে কাটানো বা এবং সবাই আসলে এত এত সমস্যার ভিতরে ব্লকডাউন, এবং এই যে মানে জীবনটা একদিকে মনে হয় যে মাঝে মাঝে যে অনেক অনেক রেসপন্সিবিলিটির বেড়া জেলে আমি আটকে গেছি, আর যদি রেসপন্সিবিলিটি না নেই। এবং গতকালকে আমি চিন্তা করতেছিলাম যে এই যে মানুষজন তো বাচ্চা কাচ্চা হওয়া ধরেন অনেক পেইন, কারণ আমার যে সমস্ত কলিগের বাচ্চা কাচ্চা আছে তাদের তো রাতের বেলা ঘুমাইতে পারে না, সকালবেলা উঠে অফিস করতে, কারণ ছোটো বাচ্চা তো রাতে ঘুমাবে না ন্যাচারালি। কিন্তু বাচ্চা কাচ্চা না হওয়াটা তো আরও বেশি পেইনফুল। রেসপন্সিবিলিটি পালন করা বা রেসপন্সিবিলিটি মেনটেন করাটা পেইনফুল, রেসপন্সিবিলিটি যদি না থাকে তাহলে আরও বেশি পেইনফুল। আপনার কি মনে হয়? আমি অনেক লম্বা করে বলছি, বাট আপনার মতামত শুনতে চাই। অ্যাকচুয়ালি হয় কি, দুটো উত্তর আমি দিব। তার প্রথম একটা কথা বলে রাখি, ব্যাখ্যাটা পরে করব। আমি আমার চারদিকে যদি দেয়াল দিই, সেই দেয়ালটা আমি যত উঁচু করব, ইট উইল বি দ্যাট মাচ ডিফিকাল্ট ফর মি টু ক্রস দ্য দেওয়াল। আচ্ছা, আমাকে দেয়াল পাড়ি দিতেই হবে। হ্যাঁ,
বাট এখন আমি আমার দেয়ালটা 3 ফুট 4 ফিট 6 ফিট করতে করতে আদম পর্যন্ত চলে যাবো না কিনা লম্বায় আমরা তো জানি না। আমরা এই ভুলটা করি এইখানে। নাম্বার 2 রেসপন্সিবিলিটি নিয়ে কথা হচ্ছে, ওখান থেকে আমি শুরু করি। দেখুন, রেসপন্সিবিলিটি মানে কিছু কাজ সত্যিকার অর্থে টুয়ার্ডস সামবডি, হতে পারে আমার ফ্যামিলি, হতে পারে সোসাইটি। আচ্ছা, যখন মানুষ কোনো কিছু করে আনন্দ পাবে তখন সেটাকে কখনো কাজ বা রেসপন্সিবিলিটি কিচ্ছু মনে হয় না। আচ্ছা, যখনই ম্যাথের বই বা যে ল্যাঙ্গুয়েজ জানে না সে ইংরেজির বই নিয়ে বসবে তখনই ঘুম আসবে। বাট ওই যখন মুভি দেখতে বসবে বা তার প্রিয় ওই যে টিকটক বললেন বা কিছু একটা নিয়ে বসবে তখন মজা লাগবে না, তখন মজা লাগবে, সরি, হ্যাঁ। তার মানে ওই এনজয় করার ব্যাপারটা আসে। এনজয় দুরকম হতে পারে। আমার যে রেসপন্সিবিলিটিকে অ্যানালাইসিস করা, আমরা প্রথম দিকে যে আলোচনা করেছিলাম, যদি আসলে আমি আমার সেই মূল্যবোধের জায়গা থেকে আমি তৈরি হতাম তাহলে বুঝতাম যে আমার বাচ্চাটা যেভাবে আমাকে কষ্ট দিচ্ছে, আমি সত্যি কথা বলি, আমার ছেলেকে বা মেয়েকে যখন আমি কাছে এইভাবে বুকের মধ্যে নিতাম তখন বুকের ভিতরে আনন্দের পাশাপাশি কিন্তু আরেকটা প্রচণ্ড তীব্র ব্যথা হতো, কষ্ট, যে আমার বাবা তো ঠিক এরকম বা এর চেয়ে বেশি আনন্দ নিয়ে বুকের মধ্যে ধরছে আমাকে। আমি আজকে আমার সন্তানকে বুকের মধ্যে নিয়ে যে আনন্দ পাচ্ছি, তাহলে সন্তান আমার জন্য যতটুকু ম্যাটেরিয়ালিস্টিক না, যে তৃপ্তি বা আনন্দ দিচ্ছে, আমি কি আমার বাবা মার জন্য সেটা করতে পারছি? যেমন হয়তো আপনার আছে, আমার কিন্তু এই মুহূর্তে নাই, দুজনেই চলে গেছেন। জ্ঞানও তো আমরা অনেক কিছু করতে পারছি তাদের জন্য, মানে খাওয়া দাওয়া, চিকিৎসা, সমস্ত দিক দিয়েই তাদেরকে আমরা আনন্দ দেওয়ার বা তাদের যত প্রয়োজন পূরণ, স্যাটিসফ্যাকশন দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও এখন তাদের অবর্তমানে যেটা মনে হয়, যদি আর একটু বেশি করতে পারতাম। মানবমন্দির একটা গান আছে, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এজন্য কিছু নয়, তবু আরও ভালোবেসে যেতে কেন পারে না হৃদয়। তো আমাদের যারা বাবা মা নাই, মনে হয় গানের মতোই, যে কেন বাবার জন্য মার জন্য এটা করলাম না। এই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অ্যান্ড ফরওয়ার্ড, এই দুইটা যদি একবার কানেক্ট করা যায় তাহলে কোনো দায়িত্ব থাকে না। আরে আমি কি করেছি আমার বাবা মার জন্য? আচ্ছা, তাহলে আমার সন্তানকে মানুষ করার জন্য আমি যেমন কতটুকু রাজ্যে গেছি, একেবারে র ট্রুথ হচ্ছে আমার নাতনির বয়স, রূপকথার বয়স হচ্ছে 14 মাস বা 15 মাস রানিং। তো তাকে নিয়ে আমার ছেলে তো রাত জাগতেছে, সে হোম অফিস করে, তার মধ্যে সে বাবার টেবিলের বেসে উঠছে, এর মধ্যে সে অফিসও করছে, পাশাপাশি মাঝে মাঝে ব্রেক নিয়ে আবার তাকে কোলে নিচ্ছে। এটা করতে হচ্ছে সবাইকেই কিন্তু। তাহলে এই রেসপন্সিবিলিটিটাকে যদি একবার ভালো করে পারসিভ করি, রিয়ালাইজ করি, ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, তখন রেসপন্সিবিলিটি ইজ নেভার এ রেসপন্সিবিলিটি। বাংলায় একটা মজার কথা আছে, যেখানে মন যায় সেখানে পাওয়া যায়। এখন আপনি আমাকে আসতে বললেন বা আমি আপনাকে আসতে বললাম, আসলাম না, বাট ওই যে ওরকম একটা বয়সে যখন সকিনা জরিনা কুলসুম যদি বলতো গুলিস্তানে যাইতে, সকিনার জন্য কুলসুমের জন্য গুলস্তানে যাইতো। কারণ কি, ওখানে মন গেছে, যে মন গেছে বলে পা গেছে। কিন্তু সে অ্যাজ এ মুসলিম আমি যদি বলি, বাড়ির কাছের মসজিদে এতবার বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আজান দিচ্ছে, কই আমি তো যাই না, তার কারণ ওখানে আমার মন যায় না, সেজন্য মসজিদের কাছে পা যায় না, কিন্তু জরিনার কাছে পা যাচ্ছে। এর কারণ কি, আমার পারসেপশনটা বা আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ওই দিকে, মন যাচ্ছে ওখানে। মূল বিষয়টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আমাকে যদি একবার বুঝে ফেলি যে আমার কর্তব্য কী, আমার সন্তানের জন্য তো আমাকে করতে হবে, আমার ওয়াইফের জন্য, আমার স্বামীর জন্য তো আমাকে করতে হবে, আবার বাবা মার জন্যে আমি কি করতে পারি, আমার বাবা মা যা করেছে সেই সময়ে সেই যুগে, আপনিও ভাবতে পারেন, আমিও ভাবতে পারি, এইভাবেই যার যার অবস্থান থেকে ব্যাকওয়ার্ডে চলে যাই, ব্যাক ক্যালকুলেশন, সেই যুগে আমার বাবা মা কী করেছে আমাদের জন্য, নাফ, আমি তো তা কিছুই করি না। তখন দেখবেন যে অনেক সহজ হয়ে যাবে। বাট এই রিয়ালাইজেশনটা আমাদের মধ্যে নাই। আমরা কেন যেন সবাই বেশি স্বার্থ নিয়ে চিন্তিত, বেশি স্বার্থপর হয়ে গেছি, সেলফ সেন্টার্ড হয়ে গেছি। মানে এই সেলফ সেন্টার্ড হইলাম, এটা সেটা নানাবিধ, আমরা অনেক অত্যাধুনিক হচ্ছি। যে আপনি বললেন যে আমি অনেক স্মার্ট বা আমাদের জেনারেশনটা অনেক স্মার্ট, আপনি প্রায় 40 বছরের কাছাকাছি সময় ক্যারিয়ার বা প্রফেশনাল জায়গাতে হয়তো বা থাকছেন। তো 40 বছর মানে অলমোস্ট এই বয়সে অনেকে দেখা যায় যে এটা কোনো একটা মানুষের পুরো জীবনের সমষ্টি, পুরো 40টা বছর, 1-2টা বছর না। এই এতগুলা বছর এরকম একটা প্রফেশনাল ফিল্ড, চাকরি বাকরি, জীবন সব কিছু চালানোর পরে আপনার কি মনে হয় যে আমাদের জেনারেশন এবং আপনার জেনারেশনের ভিতরে গ্যাপ বলে যে একটা জিনিস বলে, যে জেনারেশনাল গ্যাপ, এই গ্যাপকে আদৌ এক্সিস্ট করে, নাকি আসলে সব জেনারেশনের জন্য ফান্ডামেন্টাল কিছু বিষয় আছে যে ভাই জীবনে তুমি কি কারণে কাজ করতেছো, তোমার কাজ দিয়ে আসলে সোসাইটি বা সমাজের কী লাভ, বা মানে জেনারেশনাল গ্যাপকে আদৌ এক্সিস্ট করে কিনা আপনার কি মনে হয়, নাকি জীবনের মিনিং
টু সাম এক্সটেন্ট ইকুয়েশন এখন করে, আপনার আমার দুইজনেরই সেম এখন করে, সে আমার সময় করতো না। আচ্ছা, অ্যাকচুয়ালি বলবো কি, এখন তো আমরা গ্লোবাল ভিলেজ বলি এটাকে, হ্যাঁ, বিয়ন্ড দ্য বর্ডার। এটা শুধু টেকনোলজির কারণেই হয়েছে, এক থেকে শুরু করে চতুর্থ বা পঞ্চম শিল্প বিপ্লবের কারণে হয়ে গেছে। আমাদের সময়ে বা আমার পরবর্তীতে আরও কি 2-4-10 বছর পরে যারা, তাদের সময়ে কিন্তু একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে একটা ইমপ্রুভমেন্ট থাকবে, আচ্ছা, চেঞ্জ থাকবে, সেটা পজিটিভ চেঞ্জ থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু এখন যেটা হয়ে গেছে বর্তমানে, যে এই ওয়ার্ল্ডের সমস্ত টেকনোলজি এবং ভোগবাদের জিনিসগুলো যখন চোখের সামনে টেলিভিশন এবং স্ক্রিনে দেখছি, মোবাইলের পর্দায় দেখি, তখন একটা মজার ইংরেজি আমি বাবার কাছে কি শিখেছিলাম, ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার। কারণ আপনার এখানকার এই মাইক্রোফোন বা এই যে স্টুডিওটা দেখেই যদি বলি আমার এমন একটা লাগবে, কিন্তু আমার বাবা শিখালেন ফার্স্ট ডিজায়ার, পাওয়ার উপযুক্ত হও, তারপরে ডিজায়ার করো। আর আমাদের এখন যে ফার্স্ট ডিজায়ার, আগে ডিজায়ার করো, ডিজার্ভ করো কিনা দেখার দরকার নেই। সে বলতেছে আমাকে স্মার্ট ঘড়ি কিনে দাও, বাবা কিন্তু দেওয়ার উপযুক্ত না, বা ও এটা পাওয়ার উপযুক্ত না, তাকে আইফোন 15-16 কিনে দিতে হবে। আইফোন 15 কেন, আইফোন 25ও রেডি হয়ে আছে। আমি আপনাকে বলি, প্রত্যেকটা টেকনোলজির থেকে শুরু করে যে কোনো জিনিসেরই, প্রোডাক্টের, জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তৈরি হয়ে আছে, জাস্ট সার্টেন টাইম পরে এসেই বাজারে লঞ্চ করা হবে। একটা মডেল থেকে আরেকটা মডেলের মধ্যে সামান্য পার্থক্য থাকে, ওরা ইচ্ছা করে কিন্তু ওই ফিচারগুলো দেয় না, কারণ এর পরের মডেলে আমরা দিব, আর কিচ্ছু না। যে কোনো কিছুতে দেখে, ইভেন পোশাকে, এরপরে তো মানে কি বলবো, সব টেক বেসড প্রোডাক্টই চলে আসবে। এক জ্যাকেটের মধ্যেই সব থাকবে, ব্যাক শার্টের মধ্যেই সব থাকবে হয়তো, তাই না? ব্যাপারটা এরকমই তো, গ্লাসের মধ্যে তো অলরেডি চলে আসছে। আমি বাংলাদেশের একজন মানুষ হয়ে কতখানি অ্যাডভান্সড আমি আগাতে পেরেছি টেকনোলজিক্যালি, যে ওইগুলোই আমার লাগবে। আর ওইগুলোর কি যোগ্যতা আমার আছে, পার্সোনাল কোয়ালিফিকেটি অথবা আমার ফিনান্সিয়াল কোয়ালিটি নাই তো। বাবা তো কষ্ট করে যে আমাকে আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে, তার জন্য তো আমার বাবাকে ধন্যবাদ দেওয়া উচিত। তা না করে উল্টা আমরা ওই প্রলোভনে পড়ে চাচ্ছি যেটাই আমার লাগবে, কিন্তু আসলে ওটা কোনো বেসিক নিডের কিছুই না, কিন্তু নেশা। সুতরাং এখনকার গ্যাপটা কিন্তু খুব বড় গ্যাপ হয়ে যাচ্ছে, এবং সেই গ্যাপটা হচ্ছে কি, জাস্ট আমি 1 মিনিটে শেষ করি, যে রিয়ালিটির সঙ্গে বর্তমান সমাজের বাচ্চাদের গ্যাপ থাকছে অনেক বেশি। আমরা বাজার করেছি, বাজারের ব্যাগ হাতে করে নিয়ে আসছি, এখনও বাজার করি। আমরা বর্তমান সময় দেখবেন যে বাচ্চাদেরকে কিন্তু পাশের দোকানে, নিচের দোকান থেকে প্যারাসিটামল আনতেও পাঠায় না। তুমি বসে থাকো, তোমার গালের মধ্যে আমি বার্গার ধরতেছি, তুমি খাও, কষ্ট করো, তুমি পড়ো, তোমার টিচার আসবে, তোমার বই আসবে, সব আমি দেবো, তুমি শুধু বসে থাকবে এখানে। এই যে ব্যাপারটা, ওদেরকে রিয়ালিটিতে রাখাই মানে যাচ্ছে না, আনা যাচ্ছে না। যে কারণে ইউনিভার্সিটি বা কলেজের ক্যাম্পাসের টেম্পারেচার 16-17 হয়, আর কর্পোরেট শুরু হয় 40 দিয়ে। ওরা অনেক স্বপ্নের কথা বলে ক্যাম্পাসের মধ্যে, রোমান্টিক কথা বলে, কিন্তু কোনোদিন তারা জানে না রিয়ালিটিতে। যদি নাকি এটা জার্মান থেকে শুরু করে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেভাবে হয়, যে থিওরিটিক্যাল এইটুকু, প্র্যাকটিক্যাল এইটুকু, চলো এখন মাঠে যাই, বাজারে যাই, তাহলে হতো কি, ওরা প্র্যাকটিক্যালটা বুঝতো। আমাদের বর্তমান ইয়াং জেনারেশান অনেক কিছু স্বপ্ন দেখিয়ে গল্প করে, কিন্তু যখন 10-15-20 হাজার টাকা দামের বেতনের একটা চাকরির জন্য দাঁড়ে ঘোরে, তখন বুঝে আমি তাহলে কি করেছি। এটাই কিন্তু বর্তমানের প্রবলেম। তাহলে হচ্ছে গ্যাপ আছে, এই গ্যাপটা চোখে পড়ার মতো না, আরও বেশি অনেক বড় গ্যাপ হয়ে যাচ্ছে। সেটা এই বাবা সন্তান বা সমাজের দায়িত্ব না, মানে ব্যাপারটা হয়ে গেছে বাইরের থেকে, কিন্তু এটা ইন্ট্রুডিং হচ্ছে, ডিজিটালি চলে আসছে, টেকনিক্যাল ডিভাইসের মাধ্যমে চলে আসছে। এক সেকেন্ড হচ্ছে, আমরা আমাদের বাচ্চাদেরকে যেভাবে মানুষ করার কথা রিয়ালিটির সাথে মেলাই, সেভাবে আমরা করতেছি না, এটা ভুল করতেছি আমরা। আচ্ছা, এখন এই যে আপনি ক্যারিয়ার বা একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছেন, যে আমরা ইউনিভার্সিটিতে যখন ক্লাস করি, মেজরিটি ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতে টেম্পারেচার থাকে 16-17, অ্যান্ড দেন সে যখন এই যে টেরিটরি সেলস অফিসার বা টেরিটরি ম্যানেজার হিসেবে যখন জয়েন করে, তখন তো আসলে বাইরের যে টেম্পারেচার 40-42, এবং দ্য রিয়ালিটি ইজ ভেরি হার্ড অ্যান্ড ভেরি ক্রুশিয়াল। তো এই ওভারঅল এডুকেশন সিস্টেম বা এই যে ইউনিভার্সিটিতে যারা গ্র্যাজুয়েট হচ্ছে বছরের পর বছর ধরে, তাদের ব্যাপারে আপনার মন্তব্য কী? আপনি তো একটা লম্বা সময় ধরে কর্পোরেটের অলিগলি বিভিন্ন জায়গা বিচরণ করার সুযোগ হয়েছে, এবং আপনার জেনারেশনের ইউথদেরকে তো অবশ্যই দেখছেন, এই জেনারেশনেরও কিছু লোকজন, এবং আপনি একটা সময় পর্যন্ত মানুষজনকে গ্রোম আপ করা বা এখনও আপনার শার্পনারের মাধ্যমে করার চেষ্টা করেন। সো আপনার আসলে ওভারঅল অবজারভেশন কী ভাই? আমি একটা মেসেজ আপনার মাধ্যমে সবাইকে দিতে চাই,
যদি আর কথা বলতে না পারি, এমন যদি হয়ে যায়, তো এটাই জন্য একটা মেসেজ থাকে সবার জন্য। আমি খুব সিরিয়াসলি ফিল করি। ওই আপনার বললেন এটা এই জন্যই করেছি যে আমার দুটো বাচ্চা লেখাপড়াতে বা নীতি নৈতিকতার দিক থেকে মানুষ হয়ে গেছে বলেই যে আমার দায়িত্ব শেষ, আমি তা মনে করি না। আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি। অনেকে আমাকে বলে এই বয়সে আপনি এইভাবে ফিরি করে যাচ্ছেন কেন? আমি করি একটা কারণেই যে এই বাচ্চাগুলো আমাদের সমাজের বাচ্চা, তাহলে তাদের রাইট আছে, অধিকার আছে আমার উপর, আমার রেসপন্সিবিলিটি আছে। এই জন্য আমি এগুলো করি, প্রতিদিন লিখি, ভিডিও করি বা গাইডলাইন দিচ্ছি। মজার কথা হচ্ছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস কিন্তু অ্যাকচুয়ালি অনেক ব্যাকডেটেড। এটাকে কারেকশন করা উচিত। সেটা যারা কর্তৃপক্ষ তারাই করবে। আপনাদের মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তবে যা পড়াচ্ছে আপনি তাই পড়েন। আমার একটা অনুরোধ এর পাশাপাশি, কারণ একটা মানুষকে প্রথম কথা হচ্ছে বেসিক নিড, তার পেটে যদি ভাত না থাকে তাকে ইমোশনাল কথা এবং তাকে কোনো জ্ঞানী কথাবার্তা বললে কোনো লাভ হবে না। কিন্তু বেসিক নিডটা পূরণ করা দরকার। এর জন্য ব্যবসা বা চাকরি কিছুটা করতে হবে। তো আমাদের ইয়াং জেনারেশন কী করবে? মোস্টলি এই দুইটা, বাবার সম্পদ থাকলে, ইন্ডাস্ট্রি থাকলে সেখানে বসবে, তাদের পার্সেন্টেজ কম, বিদেশে চলে যাবো পার্সেন্টেজ কম। বাট এই যে দুটো জায়গায়, এই দুটো জায়গায় যারা কাজ করবে তাদের কাছে আমার অনুরোধ যে স্কিল শিখলে আমার কাজটা করতে সুবিধা হবে সেই স্কিলগুলো যে এখন শিখে নেয়। এটা হচ্ছে এক নম্বর, মানে এক এবং অনলি এক পরামর্শ। আর কোনো পরামর্শ আমার নেই। আচ্ছা, কারণ ছোট্ট অ্যানেকডট আমি বলবো, আমার ছেলেকে যখন বগুড়া জেলা স্কুলে ভর্তি করি তখন আই ওয়াজ রিফিউজড বাই এ টিচার যার কাছে ম্যাক্সিমাম ছেলে মেয়ে পড়তো এবং উনি চান্স পাওয়ার জন্য ক্লাস 3-তে আমি নিয়ে গেলাম 15-20 দিন বা 1 মাস আগে। তো উনি একটু রিজেক্ট করলেন যে ভাই অনেক আগে দিলে আপনাকে বলতে পারতাম চান্স পাবে কিনা, এখন তো আমি আপনাকে বলতে পারবো না। উনি আমার বারুদের গুদামে আগুন ধরায় দিয়েছিলেন। ছেলেকে আমি পড়ালাম, রাত্রে আমার কাছে শুয়ে তাকে পড়াতে পড়াতে চোখ যখন ঘোলা হয়ে যেত তখন আমি বুঝি যে ও আর পারবে না, শুয়ে ঘুমাতো, আবার আমি ধরতাম তাকে, ধরে পড়ালেখা করলাম। আর প্র্যাকটিক্যাল করার জন্য করিম সাহেব 500 টাকার নোট লইয়া বাজারে গেলেন, যে অঙ্কটা ছিল এত টাকা দরে। একদিন আমি বগুড়ার রাজা বাজার বলে ওটাকে, একটা বাজারের ব্যাগ নিয়ে নোট নিয়ে গেলাম। ছেলেকে বললাম কেন? দোকানদার পরিচিত, বললাম আপনি কিচ্ছু বলবেন না, তুমি হিসাব করো এখন কত টাকা দরে, কত কিনলে, কত টাকা দিলে, কত টাকা ফেরত পাবা। অঙ্কটা করলো, অঙ্ক করে টাকা ফেরত নেওয়ার পথে ওই বাজারের মুখে ছিল জিলেপির দোকান, গরম জিলেপি 1/2 কেজি কিনে নিয়ে বাব্বাটা চলে আসলাম। আব্বা অঙ্ক বুঝেছো? হ্যাঁ বুঝেছি। তারপরে যখন রেজাল্ট হয় বগুড়া জেলা স্কুলে, আমার জিত ছিল যে টিচারের সাথে মানে রেসপেক্ট করে বলছি জিত ছিল। তো আমি ডিপো ম্যানেজারকে পাঠালে উনি আমার ছেলের নাম খুঁজে পায় না। আমরা ঠিক আছে দেখা আরেকবার দেখে আসেন। তো সাধারণত ওই নিচের দিকে মাছের দিকে দেখছিল, হঠাৎ করে সে উপরের দিকে তাকায় দেখে একটা নাম, আমার নাম নজর ই জিলানি, ওর নাম নজর ই বুখারি। স্যার একজন দেখতে পাচ্ছি, ওর ডাক নামে আমার ছেলেকে ওরা চেনে, এই নামে চিনে না। ওই আচ্ছা তাই না, আচ্ছা চলে আসেন আপনি। আই গট ইট। সে হয়েছে এক নাম ফার্স্ট বয়। এবং সেই মাহবুব স্যার ওনার নাম বগুড়া স্কুল। তো মাহবুব স্যার আমার মুরিদ হয়ে যান একসময়। আমি যখন চলে আসি উনি আমার বাসায় আসছিলেন, সোফার শুধু কাভার উঠানো ছিল, কাঠের উপরে উনি বসছিলেন, মনে আছে। খালি বললেন স্যার আপনি যখন এমন সময় চলে যাচ্ছেন যখন আপনার কাছে আমার কিছু শেখার ছিল আমাদের। তখন বগুড়া স্কুলের, জেলা স্কুলের অনেক টিচার আমার খুব কাছের হয়ে যায়, মাহবুব সাহেব সবচেয়ে বেশি কাছের হন, কারণ উনি আমাকে এটা বলেছিলেন। এই যে জিদের কথা বললাম, যে আমি আমার ছেলেকে তৈরি করবো এবং আলটিমেটলি ওকে চান্স পাওয়াবো, বাট ফাইনালি যে ছেলের নাম একবার ফার্স্ট হয়ে যাবে এটা জানি না। অ্যান্ড বাজারে নিয়ে যাওয়া, দ্যাট ওয়াজ অলসো অ্যানাদার থিং। আমি যেটা বলছিলাম যে এই যে আমি কিন্তু আমার সন্তানকে ছেলেকে বাজারে নিয়ে গেছি 4 বছর বয়সে যখন তাকে বাজারে নিয়ে যাই, সাইকিয়াট্রিক মেডিসিনের একজন ডক্টর সরোজ কুমার দাস আমাকে বলছিলেন দেখে বাজারের মধ্যে, কী ব্যাপার ছেলে? ও আচ্ছা, রিয়ালিটি বোঝাচ্ছে না জি দাদা। আমি নিয়ে গেছি বাজারে, চলো কী করে বাজার করতে হয় দেখো তুমি। কষ্ট বুঝতে হবে, তো স্ট্রাগল তাকে বুঝতে হবে। আমরা এটা বুঝতে দিচ্ছি না, এটা ভুল করতেছি আমরা, ওর সর্বনাশ হচ্ছে কিন্তু। সো সাম আপ করলাম ওইটা দিয়ে যে আমাদের যে জায়গাটাই ভুল, সেই ভুলটা যেন ইয়াং জেনারেশন যারা এই ভিডিওটা দেখবে তারা যেন অ্যাটলিস্ট যে যা পড়ে নাকি পড়ুক, সিজিপিএ করতে হবে করুক, কিন্তু তারা জানে আজকাল যে কোন কোন ধরনের স্কিল থাকলে বা কী হলে একটা চাকরি পাওয়া যায় বিয়ার মিনিমাম। আদারওয়াইজ কিন্তু যত ভালোই রেজাল্ট হোক না কেন কষ্ট পেতে হবে, ফ্রাস্ট্রেশন আসবে। ইউনিভার্সিটিগুলোতে এই যে আপনার হাজার বলবো না, প্রায় লাখের উপরে গ্র্যাজুয়েট প্রত্যেক বছর আসলে বের হয়, এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় জেনে বুঝে না বুঝে অনেকেই এমন সাবজেক্টের ভিতরে ঢুকে যায় যেই সাবজেক্টের সাথে হয়তো বা রিয়েলিটির অত বেশি কানেকশন নাই, আবার ওই সাবজেক্টে পড়াশুনো করে সে অ্যাকচুয়াল জব মার্কেটে যে কোন জায়গায় তার এই স্কিলটাকে কাজে লাগাবে সেটাও কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারে না। এখন যে সাবজেক্টে ভর্তি হয়ে গেছে সে তো অলরেডি ভর্তি হয়ে গেছে, হুট করে তো চেঞ্জ করা মুখের কথা না। তো সেই জায়গাটাতে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? মানে
ধরেন ইউনিভার্সিটি এক্সিস্ট করে না পৃথিবীতে, হুম কিছুই নাই, হুম তারপরে তো তাকে বেঁচে থাকতে হবে, এবং বেঁচে থাকতে হইলে কোনো একটা কর্ম করতে হবে, এবং সেই কর্মের মাধ্যমে তার একটা ক্যারিয়ার হবে, এবং সেই ক্যারিয়ার দিয়ে সে, ক্যারিয়ার বলতে আসলে বিষয়টা এরকম যে প্রত্যেক একটা পর একটা লেভেল থাকবে, ধাপে ধাপে সে সামনের দিকে আগাবে। ক্যারিয়ার মানে কিন্তু এরকম না যে আপনি রিপিটেটিভ একটা কায়িক পরিশ্রম প্রত্যেক দিন করেন এবং আপনি উইথ ডিউ রেসপেক্ট ধরেন রিক্সা চালান বা ভ্যান চালান, বা যেটা রিক্সা চালাইলাম আমি প্রথমে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর আমি রিক্সা চালাইছি, একটা রিক্সায় চালাইতাম, পরে আমি আরও একটা রিক্সা কিনছি কিছু পয়সা জমায়, তারপরে আমি আরও একটা রিক্সা কিনছি, 3টা রিক্সা, এরপর আমি একটা রিক্সার গ্যারেজ খুলে বলছি, দ্যাট ইজ কল ক্যারিয়ার। বাট আমি যদি সারা জীবনই একটা রিক্সা চালাই, এটা কিন্তু ক্যারিয়ার হলো না। সো পৃথিবীতে কোনো এডুকেশন সিস্টেম এক্সিস্ট করে না, তাহলে সে তার নিজের কর্মক্ষেত্রটা কীভাবে খুঁজে বের করবে, যে কোথায় সে তার নিজেকে কাজে লাগাইতে পারে? রাইট। আমাদের আগের আলোচনায় ছিল দুটো কাজ, একটা হচ্ছে ব্যবসা, একটা হলো চাকরি, সরকারি বেসরকারি যাই হোক, আর ব্যবসা বলতে যাই হোক না কেন, এই গ্রসলি দুটো ভাগে ভাগ করা। এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোনটা করব, তাই না? তো যেহেতু বর্তমান পার্সপেক্টিভে আমাদের দেশে কর্পোরেট বা এবং ব্যবসা দুটোই আছে, তো আমার কাছে মনে হয় কেউ ব্যবসা করতে চাইলে কিছুদিন চাকরি করে ব্যবসা করলে ব্যবসাটা সফল হওয়া সম্ভব, কারণ 90% স্টার্ট আপ কিন্তু ঝরে যায় 5 বছরের মধ্যে। এটা হলো ওয়ার্ল্ড রেকর্ড, বাংলাদেশে মনে হয় এর একটু বেশি হবে, কারণ আমরা তো ব্যবসা জানি না, বাট শুরু করে দিই আবেগ দিয়ে। টাকা উপার্জন করা এত সহজ জিনিস না। তো ধরলাম আমাদের বাংলাদেশের এই কনটেক্সটে ইউনিভার্সিটি নাই, কিন্তু কর্পোরেট যা আছে এরকমই আছে, বিজনেসও এরকমই আছে। ওকে, সেক্ষেত্রে আমি বলবো যে সে জানুক যে কোন কোন স্কিল দরকার। আমি একটু যাই ইউনিভার্সিটিতে, দুঃখজনক কি জানেন, এই যে বললেন না যে সে কোন সাবজেক্টে ভর্তি হয়েছে, বাংলায় পড়ছে, সো হোয়াট, সেও কিন্তু করতে পারে যে কোনো সাবজেক্টই, কিন্তু শুধু টেকনিক্যাল বিষয় হলে পারবে না, কিন্তু টেকনিক্যাল ছাড়া অন্য কিছু হলেই সে যে কোনো জবই করা সম্ভব, নাম্বার 1। কারণ তাহলে আমি পারতাম না, আমার সাবজেক্ট ছিল ইংরেজি সাহিত্য, বাট আমি সেলস মার্কেটিং ম্যানেজমেন্ট হয়ে জীবনে ক্যারিয়ার শেষ করলাম। তারপরে আবার কিছু চ্যালেঞ্জিং কাজ করে আসছি, যেটা সায়েন্স বেসড, যে সায়েন্সের একেবারে গোড়ার থেকে শুরু করে এগুলো আমি শিখে নিয়েছি। আচ্ছা, বাট আমাদের ছেলেমেয়েদের সমস্যা কোথায়? বাংলা পড়ে আসলো, বাংলা নিয়ে একটু কথা বললে সে উত্তর দিতে পারে না। ইকোনমিক্স পড়েছে, ইকোনমিক্স একটা থিওরি জিজ্ঞেস করলে বলতে পারে না। ফিজিক্স পড়েছে, ফিজিক্সের একটা থিওরি বলতে গেলে পড়েছিলাম, তো এই জায়গাটা চুলকায়। এই জন্য আমি বলছি যে ইউনিভার্সিটি ধরনের এক্সিস্ট করে না, যে বলতে পারে নাই, ইট ডাজন্ট এক্সিস্ট। কিন্তু ওই জিনিসটুকু, এই যে আমার একটা মজার কথা বলি, এখন সবাই শোনেন, যারা ভিডিওটা শুনবেন, যে আমার একটা চাকরি দরকার, তার মানে কি? আপনি হচ্ছেন HR এর মানুষ, আপনার কাছে আমি যাচ্ছি কি জন্য? চাকরির জন্য। অ্যাকচুয়ালি হোয়াট আই এম ডুইং, আই এম সেলিং মাইসেলফ টু ইউ। রাইট, এটা বুঝতে হবে। সেলস বা সেলিং ইন্ডাস্ট্রি বা সেলসম্যানশিপ বলতে মানুষ কেমন জন্য মনে করে যে একটা প্রোডাক্ট বেচে সেই হলো সেলস হলো। নো, পৃথিবীতে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের বেস্ট সেলস পারসন, ঠাকুর দেবতা যারা তারাও তাই, পলিটিক্যাল লিডার, সোশ্যাল লিডার যারা তারাও তাই। এই কিন্তু সেলস মানে স্কিল, যেটা সেলিং স্কিল যদি কারো না থাকে সে কিছু করতে পারে। সেলিং অ্যান্ড কমিউনিকেশন দ্য বেস্ট স্কিলস। তো আমি আপনার কাছে চাকরির জন্য আসছি, আমাকে তো আপনাকে বুঝে আসতে হবে, এবং আমাকে ওই সেলিং স্কিল, সেই টেকনিক জানতে হবে কীভাবে আপনার সঙ্গে কমিউনিকেট করলে অন্য 10 জনকে বাদ দিয়ে আপনি আমাকে রিক্রুট করবেন, যে আমি আপনার কাজটা ভালো করে দিতে পারবো। ও তো সেলিং স্কিল জানে না। আমি যদি এখন একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটকে বলি যে সেলিং স্কিল শিখতে, বলো যে আমি তো সেলসে চাকরি করবো না, আমি তো সেলসে চাকরি করবো না। বাট আপনাকে প্রতিনিয়ত সায়েন্স পড়েন আর কমার্স পড়েন আর যাই পড়েন না কেন, প্রতিটা মানুষ ইজ সেলিং। হ্যাঁ, কমিউনিকেশন, নেগোসিয়েশন এন্ড সেলস। হ্যাঁ, স্বামী স্ত্রীর কাছে সেল করে, স্ত্রী স্বামীর কাছে সেল করে। আমি সকালে 1 রাউন্ড চা খাওয়ার পরে যদি আমি বলি যে আর 1 রাউন্ড, তখন কিন্তু এটা এমন টেকনিক্যালি সুন্দর করে বলবো, দ্যাট ইজ দ্য সেলিং স্কিল। আর সে যদি সুন্দর করে আমাকে বোঝাতে পারে না দেওয়ার জন্য, তাহলে সে আমার সাথে স্মার্ট সেলস পারসন। পারলাম না, তাই না? সুতরাং বাচ্চা বললো আমাকে আইফোন কিনে দেওয়া, যদি বাবা কিনে দেয় তাহলে বাচ্চা ইজ এ গুড সেলস পারসন। আর বাবা যদি লজিক্যালি বোঝাতে পারে যে বাবা এই কারণে তোমার এখন না আমি দিব, আগে বলতে হবে দিব পজিটিভ কথাটা, বাট এই কারণে এই সময় না একটু দেরি করো, তার বাবা সুপার সেলসম্যান। তার মানে প্রতিটা ক্ষেত্রে আমার মোনাজাত কবুল হয় না, আল্লাহ কবুল করে না। তার মানে কি? আমার সেলিং স্কিল ভালো না, তারা কনভিন্স করতে পারি না। কমিউনিকেশন স্কিলও ভালো না আমার, যেভাবে বলা দরকার তাকে বলতে পারি না। সো ইউনিভার্সিটি নাই, আপনার প্রশ্ন যেটা ছিল, তাহলে আমি কারো কাছে চাকরির জন্য গেলে যেভাবে উপস্থাপনা করলে, সেটা টেকনিক অফ সেলিং স্কিল যেটা বলছি, আর উপস্থাপনাটাই হচ্ছে কমিউনিকেশন। এই দুটোর ব্লেন্ডিংয়ে আমি একটা তাকে প্রেজেন্টেশন দিব বা কথা বলবো, কথা বললে সে আমাকে অন্যকে বাদ দিয়ে আমাকে নেবে, এই তো ব্যাপার। কিন্তু আজকাল তো আমাদের ছেলেমেয়েরা এগুলো শিখবে না, তারা কমিউনিকেশন তো ভালো না। সিভিতে যে তার নিজের সম্পর্কে লেখা থাকে না, আমি অনেককে জিজ্ঞেস করেছি যেগুলো লিখেছেন এটা কি কম্পিউটার দোকান থেকে? জি স্যার। ও নিজেও জানে না ওখানে কী লেখা আছে, তার সম্পর্কে ভালো ভালো ইংরেজি লেখা থাকে সিভির মধ্যে, ও নিজে কোনোদিন পড়ে দেখে নেই।
তাহলে কি করে হবে? এটা তো আপনি সেকেন্ড পার্টটা বললেন যে আমি যখন একটা কোম্পানি পর্যন্ত পৌঁছে গেছি, কিন্তু শুরুতে আসলে বুঝবে কিভাবে যে তাকে দিয়ে কি কাজ হবে, এটা বোঝার উপায়। ওকে, তো আমি এখন জানি যে আমার যোগ্যতা কি। উপার্জন করতে গেলে রিক্সাওয়ালা রিক্সা চালাবেন, আচ্ছা, ফেরিওয়ালা ফেরি করবে, শিক্ষক শিক্ষকতা করবে, যার যার যে কোয়ালিটি আছে, মানে কি বলে এটাকে, যোগ্যতা আছে, তাই না? ওকে, তাহলে ও জানে যে আমার এইটা হলো যোগ্যতা। এখন সে পাশ করেছে বাংলা সাহিত্য বা অ্যানথ্রোপোলজিতে, প্রথমত ওই যোগ্যতাটা কি সেটাও সে বুঝবে, সেটাও সে বুঝলো না। এখন তাকে দেখতে হবে, ও গুড, তাহলে আমি আসি। এখন দেখতে হবে যে আমাদের এই সমাজটা কিসের উপরে চলে, কোন কোন জায়গায় কি কি কাজ আছে, এখানে গেলে আমি কিছু করে দিলে সে আমাকে কিছু টাকা দিবে। একদম বেসিক লেভেলে যাইতে হবে। এটা কারণ বাজারে যাব নাকি আমি আরেক জায়গায় যাব, মানে তখন সমাজের চিত্রটা দেখতে হবে। তার মানে ওই সোশ্যাল ইকোনমিক্সটা, সোশ্যাল স্ট্রাকচারটা, হ্যাঁ, সোশ্যাল ইকোনমিটা বুঝতে হবে। তাহলে দেখবে যে এইখানে এই মিন্তির কাজ আছে, কুলির কাজ আছে, ব্যবসার কাজ আছে, নানা রকম কাজ আছে। এইবার সে নিজেকে ফিট ইন করবে যে আমি তাহলে কোনটা করবো, কারণ এক এক রকম কাজের এক এক রকম পেমেন্টও আছে। এখন তার আবার একটা নিড আছে, সেই নিডটাকে সে কতটা স্ট্রাকচারালি তৈরি করছে, সে একবারে অ্যাম্বিশাস হলো নাকি বেসিক বেয়ার মিনিমাম হলে হয়। সেই অনুযায়ী আমার এখন 100 টাকা দিনে লাগবে, কোন কোন কাজ করলে আমি 100 টাকা পাবো, তাহলে সেই কাজের কাছে যাবে। তো ওইটা করার যোগ্যতা আমার আছে কিনা এটাও দেখতে হবে, ফিট ইন করতে হবে, কিন্তু নিজে জাজমেন্ট করে নিতে হবে। এখন এই ইউনিভার্সিটি বাদ দিয়ে, মাদ্রাসা মক্তব বাদ দিয়ে জিনিসটা হচ্ছে যে আমি যাই জানি না কেন, উপার্জন করতে গেলে আমাকে দেখতে হবে আমাদের সোশ্যাল স্ট্রাকচারের ফিনান্সিয়াল জায়গাগুলো বা ইকোনমিক জায়গাগুলো কি, সেইখান থেকে আমাকে এটা পিক করে নিতে হবে। আচ্ছা, দেন আমি এরপরে আসলে ওখান থেকে ওই 100 টাকার নিট তো আমার সারা জীবন 100 টাকা থাকবে না, এটা ধীরে ধীরে হয়তো 500 টাকা হবে, 1000 টাকা হবে। সো সেভাবে আমি আমার ওই সারাউন্ডিংসের ভিতরে গ্রো করার চেষ্টা করবো যে আমি সামনের দিকে কীভাবে আগাবো বা কী। যাই হোক, আমরা অলমোস্ট আধা ঘন্টার বেশি সময় ডিসকাশন করে ফেলছি। এখন পর্যন্ত আপনার ব্যাপারে আমি কোনো পরিচয় দেয় নাই, তবে আপনি যদি ভাইয়া ছোটো করে আপনার পরিচয়টা দেন আর কি, যে এই যে এত বছরের একটা সামষ্টিক এক্সপিরিয়েন্স এবং এখনও আপনি যেভাবে প্রত্যেক দিন কাজ করে যাচ্ছেন এবং কন্ট্রিবিউট করে যাচ্ছেন, তো আপনার আসলে নিজেকে কিভাবে পরিচয় দিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি? খুব জটিল প্রশ্ন, কারণ ওই টকশো শেষের দিকে যখন বলা হয় যে আপনি ছোট্ট করে যদি একটু বলেন, কারণ 40 বছরের গল্প যদি আমি 40 সেকেন্ডে বলতে চাই সেটা হবে না। আমি একটা কথা বলবো, আমি নিজেকে খুব সফল মানুষ হিসেবে মনে করি। আচ্ছা, আর প্রশ্ন করেন, একটা একটা করে উত্তর দিই আমি, কারণ আমি আমার পার্সোনাল লাইফে সফল। আচ্ছা, বিনয়ের সঙ্গে বলছি, আল্লাহ মাফ করুক, তবা করি, আমি কোনো অহংকার নাই আমার, আমি বিনয়ের সঙ্গে বলি, ব্যক্তিগত জীবনে আমি সফল, পারিবারিক জীবনে আমি সফল, পেশা জীবনে আমি সফল। এইটুকু বললেই যথেষ্ট, এর বাইরে আর দরকার নেই। আরও তো জীবন আছে, সেসব জীবন নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। বাট 3টে জায়গাতেই আই কনসিডার মাইসেলফ টু বি সাকসেসফুল। ইউজুয়ালি যেটা হয় যে সাকসেসফুল যখন আমি হয়ে যাই, তারপরে একটা রেস্টলেস টাইম শুরু হয়, যে মনে হয় কি যে এরপরে কি, মানে সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত কিন্তু একটা স্পৃহা কাজ করে যে আমাকে সাকসেসফুল হইতে হবে, আমাকে এটা করতে হবে, ওইটা করতে হবে। বাট এরপরে যে কিন্তু কাইন্ড অফ আমার কাছে আর কোনো চ্যালেঞ্জ থাকে না, আমার লাইফটা একটু শূন্য শূন্য মনে হয়। তো এই সময়টা আপনার কিভাবে পার করার চেষ্টা চলতেছে, বা আপনি এটাকে কিভাবে দেখেন? এটা আমি জানতাম, এটা আমার কেরিয়ার লাইফে আমি জানতাম যে একটা সময় এসে আমাকে তো কবরেই চলে যেতে হবে, সুতরাং আমার কেরিয়ারও শেষ আছে, ছেলেমেয়েরা বড় হবে। কারণ একটা কথা বলা, এমটি নেস্ট বলে একটা শব্দ আছে, মানে দুটো পাখি যখন বাসা বাঁধে না, তারপরে ইত্যাদি ইত্যাদি বাচ্চা হয়, বাচ্চারা ওড়া শিখে যায়, তারপরে উড়ে চলে গেলে আবার এমটি নেস্ট হয়ে যায়। তো প্রত্যেকটা মানুষের যখন সংসার জীবন হয়, তারপরে একটা সময় তারা আবার এমটি নেস্টে চলে আসে। এটা আমার জানার জন্যেই আমার এই প্রিপারেশনটা আগের থেকে ছিল। কারণ এক হচ্ছে সাকসেস এক জিনিস আর শান্তি অন্য জিনিস। শান্তির জন্য উচিত আমার কাছে মনে হয়, আমার থিওরি, এটা অন্যের নাও মিলতে পারে, নিজের ভিতরে একটা জগৎ তৈরি করে নেওয়া। আমি সেই জগৎটা নিজের মধ্যেই তৈরি করে নিয়েছি। বাইরের জগৎকে আই নেভার অ্যালাউ টু ট্রেসপাস, ওই ভিতরে ঢুকতে দেয় না পৃথিবীকে। কারণ ইউ হ্যাভ নো রাইট টু কন্ট্রোল মাই ইমোশন অর এনিথিং এলস। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমি আমার ভিতরে হিমালয়ের মতো অটল। এক। সেকেন্ড হচ্ছে আমার সময়টা আমি কীভাবে পার করব, সেটার জন্য আমার প্রস্তুতি বহু আগের থেকে ছিল। যেহেতু আমি পড়ুয়া মানুষ, এখনও বাচ্চাদের চেয়ে বেশি পড়ার চেষ্টা করি আমি। এক। নাম্বার টু, ওই যে বললাম যে আমার ছেলে মেয়ে মানুষ হয়ে গেলেই যে দায়িত্ব শেষ, তা না। কারণ এদেশের মানুষের, বহু মানুষের অনেক অবদানের পরে কিন্তু আমি এক্সিকিউটিভ ডিরেক্টর। আমার বাবা মা শুধু না, কোম্পানি শুধু না,
আমার পরিবার শুধু না। সো এই দেশের মানুষগুলোর প্রতি কর্তব্য করার কারণেই আমি শার্পনার তৈরি করে যে আমি প্রতিনিয়ত তাদের জন্য লিখছি, তাদের কেরিয়ার নিয়ে লিখছি, নীতি নৈতিকতা মূল্যবোধ নিয়ে শিখছি, যেটা সবচেয়ে বেশি অভাব বাংলাদেশে। এবং প্রতিটা মানুষই সে যত সাকসেসফুল হোক না কেন, প্রাসঙ্গিক কথা বলে ফেলি, আমার এই শান্তি কোনোভাবে আসতো না। আমার কণ্ঠ যেরকম, এই কণ্ঠ 30 বছর আগেও যা ছিল এখন যতদিন বেঁচে থাকবে এরকম থাকবে। কারণ এইখানে আমার কোনো ইয়ে নাই, ধুকপুক নাই, কোনো রকম কোনো ইয়ে নাই, অশান্তি নাই ভিতরে। জীবনে কোনোদিন 100 টাকা আমার পকেটে থাকলে 110 টাকার ঘাম আছে। চুরি করা বলেন, ফাঁকি দেওয়া বলেন, আমার জ্ঞানতে কোনো হারাম টাকা আমার পকেটে ঢোকে নাই। এই একটা শক্তিতে আমি যে কোনো জায়গায় শুয়ে ঘুমাতে পারি বা যে কোনো জিনিসকে ফেস করতে পারি খুব সহজে। তাহলে আমি এখন মনে করি যে নীতি নৈতিকতার জায়গা এবং কর্পোরেটের জায়গায়, এই জায়গাগুলো বা কিছু কিছু স্পিরিচুয়াল জায়গায় আমি লিখি বা আমি ভিডিও করছি বা ইয়াংদের জন্য বই। আমার তো বই লেখার কথা ছিল সাহিত্য নিয়ে অথবা রিলিজিয়াস কোনো কিছু, কম্পারেটিভ রিলিজিয়ান নিয়ে। তা না করে আমি কিন্তু ইয়াংদের জন্য বই লিখলাম। আমার ডিসেম্বরে হয়তো আর একটা বই আসবে, এইখানে হয়তো সবার জন্যই থাকবে আর কি বইয়ের মধ্যে, বাট মোস্টলি ইয়াং জেনারেশন। এই যে কন্টিনিউয়াসলি, আমি জানি না এখন কয়টা বাজে, আমি জানি না আজকে কী বার, আজকে কত তারিখ, যেহেতু আমি চাকরি করি না, যে কারণে এগুলো মনে থাকে না। হয়তো আমি মোবাইলের দিকে, ডিভাইসের দিকে তাকালে বুঝতে পারবো যে তারিখ কত বা কত বাজে, কারণ আমি আমার মগ্ন আমার বইয়ের মধ্যে বা লেখা বা পড়ার কিছু একটা নিয়ে। সো এই যে বললেন যে কিভাবে সেই সময়টা পার করবে, তো আমার তো শুধু আফসোস যে আমি যখন চলে যাব তখন কত বই যে আমার না পড়া থেকে যাবে, কত কন্টেন্ট বা কত কথা যে আমার না বলা থেকে যাবে, সেটাই আমার আফসোস, আর কিছু না। খুবই চমৎকারভাবে আপনি অ্যান্সার করার চেষ্টা করছেন। তো আমরা আবার ওই ক্যারিয়ারের জায়গাটাতে যদি একটু ফেরত চাই, তো আমি মোটামুটি ফাইন্ড আউট করে ফেলছি যে আমি একটা ক্যারিয়ারের ভিতরে ঢুকলাম, আমার লাইফ শুরু হলো, আমি আমার মোটামুটি ইন্টারেস্টের জায়গাও খুঁজে পাইলাম। বাট এইখানে প্রথমে তো আমি শুরু করি একদম বেসিক লেভেল থেকে বা এক্সিকিউটিভ লেভেল থেকে বা একদম কাইন্ড অফ বিগিনার লেভেল থেকে। এখন এই 0 থেকে 1 পর্যন্ত আসছি, 1 থেকে 100 পর্যন্ত যাওয়ার ফর্মুলাটা কি? মানে আপনি তো একদম এক্সিকিউটিভ থেকে শুরু করে এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত জানেন। এটা আসলে প্রত্যেকটা ফিল্ডেই অবশ্যই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে তার কোডিংয়ের একটা স্কিল বা ওই টাইপের জিনিসপত্র প্রয়োজন হয়। আবার যে হয়তো বা সেলস মার্কেটিং করে, প্রত্যেকটা মানুষেরই একটা কোর স্কিল সেট থাকে। বাট এইটা ছাড়াও কমন কিছু জিনিসপত্র আছে, সেই কমন জিনিসপত্র দিয়ে মানুষজন আনকমন হয়ে যায়, অ্যান্ড সেই আনকমন হওয়াটাকেই পরবর্তীতে তাকে এই এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত নিয়ে যায়। সো এই জার্নিটা আসলে কিভাবে যাওয়া যায় বা এই জার্নিটা সাকসেসফুল হওয়ার কোনো রেসিপি আপনার কাছে আছে কিনা ভাই? খুব ওপেন এবং সিম্পল রেসিপি। আচ্ছা, এমন না যে এই রেসিপি কোনো কোল্ড ড্রিঙ্কসের কোনো সিক্রেট রেসিপি, রাইট? তো সিম্পলি হচ্ছে সবার আগে দরকার হচ্ছে আমার একটা গোল সেট করা লাইফের, যে আসলে আমি কী চাই। আচ্ছা, একা একা এটার উপর অনেক অভিনিবেশ দরকার, কন্টেম্পলেশন দরকার, যে আসলে আমি কী চাই। মানুষ কিন্তু বাইরের অনেক কিছু বোঝে, নিজের মনের খবরই সে রাখে না। মানুষ কি চাই এটা কি মানুষ বুঝতে পারে? অধিকাংশ মানুষের মনে হয় বুঝে না যে মানুষ কি এটা বুঝতে হবে, আচ্ছা, এটা বুঝতে হবে এবং এটা সম্ভব। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা গোল অ্যান্ড পারপাজ, আমি বলি দুটো শব্দ কিন্তু একসাথে করতে হয়। এক্সিকিউটিভ হলাম আমি, ঠিক আছে, আমি যেতে চাচ্ছি টপে, তার আগে আমার গোল কী অ্যান্ড পারপাস কী। আমি ঢাকা যাব, এটা হচ্ছে আমার গোল। ঢাকা কী জন্য যাব? সিনেমা দেখতে যাব, নাকি তবলিগ করতে যাব, নাকি কাপড় কিনতে যাব, নাকি কী করতে যাব? ঢাকা যাচ্ছি কেন? দ্যাট ইজ দ্য পারপাস। তাহলে প্রতিটা জিনিসেরই গোল হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্য পোষা। সে একজন এক্সিকিউটিভ ডিরেক্টর, চেয়ারম্যান হতে চায়, এমডি হতে চায় বা সিইও হতে চায়, দ্যাট ইজ দ্য গোল। কেন হবে সে? ওইখানে গেলে বেশি টাকায় বেতন পাওয়া যায় সেই জন্য? আর কি কি কারণ আছে তাহলে? আমি তো জানি যে সবারই লক্ষ্য একটাই, যে এটা হলে মানুষ একটা কার্ড আছে, উনি ওখানকার সিইও, তার মানে সামাজিক একটা বিরাট একটা স্ট্যাটাস হবে, ফ্যামিলিতে একটা কিছু হবে, আর টাকা সবার আগে হলো অনেক টাকা পাওয়া যাবে, ভোগ করা যাবে। এরকম যদি হয় তাহলে তো আসলে ঠিক না, মানে হি অর শি ডাজ নট ডিজার্ভ ইট। তো গোল অ্যান্ড পারপাস যেটা বললাম, এইটা ঠিক করা। তো এটারও কিন্তু মাঝে অনেক সময় করতে হয়, টাইট্রেশন করতে হয়, ক্যালিব্রেশন টাইট্রেশন করা দরকার আছে ওখানে। বাট ওদিকে না যেয়ে বলি যে এরপরে যে গ্র্যাজুয়ালি যেটা উপরের দিকে ওঠা, তো গ্র্যাজুয়ালি উপরের দিকে উঠতে গেলে আমাকে যে জিনিসটা করতে হবে, ইফ আই হ্যাভ এ স্পেসিফিক গোল, তাহলে যে ফিল্ডে আমি কাজটা করতে চাই সেটাকে আমার চমৎকারভাবে কাজটা শিখতে হবে। সবচেয়ে মজার হলো যে আমাদের দেশে সবাইকে আমি দেখি মাস্টার্স পাস করলে, MBA করলে পারে, এরপরে তার ঘরে সেই বইগুলো আর থাকে না, ওই জায়গা দখল করে অন্য কিছু। লেখাপড়া কিন্তু শুরু হয়,
আমরা এমন একটা জাতি, আমরা বই বেচে কটকটি খাই। জি, বই তো এখন দেখা যাচ্ছে যে নীলক্ষেতে যেমন পৃথিবীতে এরকম জায়গা কিন্তু নাই, নীলক্ষেত আর নেই। ওই নীলক্ষেতেই মানুষ ওই যে বিভিন্ন রকম খাবার দোকান থেকে খাচ্ছে, বাট রাস্তার উপরে যে বই বিক্রি হচ্ছে খুব ভালো ভালো ব্র্যান্ডের বই কপিরাইট ছাড়া, সেটা সে কিনে না। তাহলে লেখাপড়া শুরু হয় ফাইনাল পরীক্ষা দেওয়ার পর থেকে। এটা ইয়াং জেনারেশনের জানা উচিত, যে যে সাবজেক্ট পড়ুক। লেখাপড়া শুরু হয় হচ্ছে ফাইনাল পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটি থেকে বেরোনোর পর থেকে, এক। নাম্বার টু, আমি যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডের বর্তমান ডেভেলপমেন্টটা কী, গ্লোবালি ডেভেলপমেন্টটা কী হচ্ছে, এটা তো আমাকে জানতে হবে। আচ্ছা, অবশ্যই। বা বাংলাদেশের কনটেক্সটে যদি আমি দেখি, যে ইন্ডাস্ট্রিতে চাকরি করি না কেন, সেই ইন্ডাস্ট্রিতে কারা কারা প্লেয়ার আছে, কে কেমন করছে, সেখানে কি কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং, এটা তো পুরো আমাকে জানতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। একেবারে খোলা, এক। নাম্বার টু, ইকোনমি, যে কোনো কিছু, ব্যবসা করি, চাকরি করি, যে ইন্ডাস্ট্রিতে চাকরি করি না কেন, যা কিছু করি না কেন, আলটিমেটলি কিন্তু আমাকে ওই ফিনান্সটা, মানে ইকোনমিক কন্ডিশনগুলো খুব ভালো করে জানতে হবে। সেটা যদি আমি না জানি তাহলেও হবে না। আমি যে জায়গায় আসি এমন তো না যে আমি একবারে নিয়ত করে দাঁড়াই গেলাম আর সালাম ফেরাবো না, কারণ ওই কোম্পানিটাতে আমার কেরিয়ার হবে কিনা আমি তো জানি না, ওখানে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের সুযোগ আছে কিনা আমি জানি না। আস্তে আস্তে চোখ টোক তো গজানোর কথা, অনেক চোখ গজানোর কথা। যদি দেখলাম যে না, এখানে তো কিছু শেখা যাবে না, তখন তো কুইকলি সুইচ করতে হবে। সুইচ করারও কিছু ফর্মুলা আছে, হুট করে ইমোশনালি চাকরি ছাড়া যাবে না। তাহলে সুইচ করে অন্য জায়গায় যেতে হবে, যেখানে গেলে আমি নাকি ভ্যালু অ্যাড করতে পারবো, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। এবং একটা 3 বছর 5 বছরের গ্যাপে 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 আমাকে প্ল্যান করতে হবে যে আজ থেকে কত বছর পরে, 2035 সালে একটা লোক প্ল্যান করলো 35 আমি সিইও হব, তাহলে কোন বছরে কোন কোন লেভেলে যাবে, এটারও কিন্তু একটা হিসাব আছে। সে মানে ইন্ডাস্ট্রিতে ঢুকলে বুঝতে পারবে এটা। এবং প্রতিনিয়ত নিজের আরেকটা ওই যে চ্যালেঞ্জ, বা যেটা চাকরি থাকে, কাজ থাকে, যে ডিপার্টমেন্টেরই হোক না কেন, তার কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে। ফ্যাক্টরিকে বলা তোমার টার্গেট এটা, সেলসকে বলা হয় তোমার টার্গেট এত বিক্রি করা, এইচআরকে বলা হয় এতগুলো লোক রিক্রুট করা বা এতগুলো ট্রেনিং করানো। প্রত্যেকটা ডিপার্টমেন্টের, ফিনান্সকে বলে দেওয়া হয় কস্ট কমাতে হবে, অ্যাকাউন্টসকে বলতে হবে এটা করতে হবে। সববার টার্গেট থাকে, কিন্তু শুধু সেলসের টার্গেট থাকে না। তাহলে আমার যে টার্গেট বা যেটাকে চ্যালেঞ্জ বলতে পারি, চ্যালেঞ্জটাকে আমার ওভারকাম করতে হবে। ইফ আই এম আস্কড টু ডু 100%, আই মাস্ট গো বিয়ন্ড 100। এটাকে বলা হয় ম্যানেজমেন্টের ল্যাঙ্গুয়েজে গোয়িং এক্সট্রা মাইল। 100 দিলে আমাকে 110 বা 120 দিতে হবে, কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু লেখা নাই প্রমোশন দিবে, মাস গেলে বেতন দিবে, বছর গেলে ইনক্রিমেন্ট দেবে, শেষ, আর কোনো ওয়াদা নাই। তো ওয়াই আই ডিজায়ার টু গেট প্রমোশন? প্রমোশন পাবে কে? যাকে দেখা যাবে যে তার লিডারশিপ ক্যাপাবিলিটি আছে, সবচেয়ে সবার আগে ইন্টিগ্রিটি আছে, অনেস্টি আছে, তাকে বিশ্বাস করা যায়, 5 জন লোকের দায়িত্ব দেওয়া যায়, এবং তার ক্যাপাবিলিটি আছে। বেশ কতগুলো পয়েন্ট দেখার পরে তাকে প্রমোশন দেওয়া হয়। প্রমোশন আর কাজ 100% করার সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের দেশে কিন্তু ছেলেমেয়েরা মনে করে আমি 100% করেছি, ইভেন 110-20 করেছি, আমার প্রমোশন হলো না। প্রমোশন আর এটা কিন্তু এক জিনিস না। কারণ আমি 120 করলেও আমি যদি ডিপেন্ডেবল না হয়, ট্রাস্টওয়ার্দি না হয়, অনেস্টি আমার না থাকে, আই উইল নেভার বি প্রমোটেড ইন দিস অর্গানাইজেশন। এটা কেন আমি বুঝি না। সুতরাং তো এরকম করে করে আমাকে কিন্তু আগাতে হবে। সেটা একটা ভার্টিক্যালে, একটা ইন্ডাস্ট্রিতে এক্সিকিউটিভ হয়ে সেখান থেকে সিও হওয়া, এটা হয়তো হতে পারে, বাট উচিত না মনে হয়, আমার কাছে মনে হয় এখন আর কি। আর দরকার হলে 1, 2, 5টা ইন্ডাস্ট্রি চেঞ্জ করা লাগতে পারে, কোম্পানি চেঞ্জ হতে পারে, ইন্ডাস্ট্রি চেঞ্জ হতে পারে। আমার মনে হয় যে আসলে ক্যারিয়ারে যেই জায়গাটাতেই কাজ করো, আইদার সে একটা ফটোগ্রাফার, অথবা সে কন্টেন্ট ক্রিয়েটর, অথবা সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অথবা সে সফটওয়্যার কোয়ালিটি ইন্স্যুরেন্স, অথবা সে হয়তো বা সেলসে কাজ করে, অথবা মার্কেটিংয়ে কাজ করে, এনি পজিশন, তার আসলে আপনি একটা খুব ছোট করে একটা শব্দ বলছেন যে ডিপেন্ডেবল হইতে হবে। আমার এমন একটা কাজ করা উচিত যে আমি যদি কালকে না থাকি, অফিস কি সাফার করবে কিনা, অ্যাট দ্য সিম্পলেস্ট ফর্ম। অবশ্যই সবাই আমরা রিপ্লেসেবল, এটা নিয়ে কোনো ডাউট নাই। তবে অফিস কি 7 দিন সাফার করবে? দ্যাট ইজ গুড এনাফ ফর মি। 7 দিন যদি সাফার করে, তার মানে বুঝতে হবে যে আমি কোম্পানিতে খুব ক্রিটিক্যাল একটা মানুষ হয়ে গেছি, এবং যতদিন পর্যন্ত আমি ওই ক্রিটিক্যাল মানুষটা হইতে পারবো না, ততদিন পর্যন্ত আমি ইমিডিয়েটলি রিপ্লেসেবল, এবং আমি ইমিডিয়েটলি কোম্পানির জন্য অত ভ্যালুয়েবল পারসন না। এবং আমি যতই ওই ডিজায়ার করি যে আমি সামনের দিকে আগাবো, এটা করবো, সেটা করবো, অবশ্যই লাইফে স্যালারি বাড়বে, 2-5 টাকা এদিক ওদিক হবে, এটা সেটা হবে। এখন সবাইকেই আবার ওইরকম অ্যাসপিরেশনাল হইতে হবে, সেটাও হয়তো বা সঠিক না। তবে কেউ যদি মনে করে যে না, আমি লাইফে অনেক টাকা পয়সা ইনকাম করতে চাই, আমি এটাকে কোনোভাবে খারাপভাবে দেখি না। তুমি টাকা পয়সা ইনকাম করতে চাও, ভালো, সমস্যা নেই, কিন্তু সেই টাকা পয়সা ইনকাম বা সেই পজিশনে যাওয়ার জন্য তুমি আসলে কী কী স্যাক্রিফাইস করতে রাজি? রাইট, দ্যাটস দ্য নাম্বার 1 কোশ্চেন। এখন
ওই রকম যদি সে ডিপেন্ডেবল একটা পার্সন হইতে পারে বা ডিপেন্ডেন্সি তৈরি করার মতোই ক্যাপাসিটি তৈরি করতে পারে, তাইলে সে কিন্তু জি আমি একটু ব্যাখ্যা লাগবে আমার মনে হচ্ছে, কারণ এই ডিপেন্ডেবল শব্দটা দুটো অর্থে ব্যবহার হবে এখানে। একটা হচ্ছে আমার অনেস্টির কারণে, আমার ইন্টিগ্রিটির কারণে বড় পজিশনে গেলে অনেক রকম রেসপন্সিবিলিটি, ফিনান্সিয়াল ব্যাপারও থাকে। আজকে আমার 5 লাখ আছে, একসময় 5 কোটি, একসময় 500 কোটির দায়িত্ব আসবে। সুতরাং এই ডিপেন্ডেবিলিটি রিলেটেড টু ইন্টিগ্রিটি অ্যান্ড অনেস্টি। তো আমাকে যদি ম্যানেজমেন্ট বিশ্বাস না করে, কারণ সামান্য পয়সা কড়ির মধ্যে যদি আমি চুরি করি বা ভুল কিছু করে ফেলি, তখন সে যত কাজেরই হই না কেন, স্মার্ট হই না কেন, আমাকে সে বিশ্বাস করবে না। এইটা হচ্ছে একটা ডিপেন্ডেবিলিটি। আর আপনি যেটা বলেছেন ওটাকে আরেকটা শব্দে বলা হয় যে ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবল কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানে ইনডিসপেন্সেবল হয়, ব্যক্তির জন্য ভয়ঙ্কর ডেঞ্জারাস। ভয়ঙ্কর ডেঞ্জারাস একই ইংরেজি এক শব্দ, আর প্রতিষ্ঠানের জন্য ভয়ঙ্কর ডেঞ্জারাস। কারণ কি জানেন? উত্তর আপনি দিয়ে দিয়েছেন অলরেডি। কোনোদিনও ব্যক্তির ইনডিসপেন্সেবল হওয়া উচিত না। আমার সেকেন্ড ম্যান, থার্ড ম্যান আমাকে তৈরি করে রাখতে হবে। আমি না থাকলে, অসুস্থ হলে, চলে গেলে, মরে গেলে যাতে সেকেন্ড ম্যান ওই কাজটা করতে পারে। যদিও বাংলাদেশের কালচারে এটা একটু প্রবলেম আছে আমি জানি, স্টিল এটাই প্রফেশনাল নিয়ম। এবং এইটার সাথে কানেক্টেড আর একটা জিনিস আমি একটু ডিসকাস করার চেষ্টা করব। যেমন আপনি যখন বাংলাদেশের কনটেক্সটে বেশ কয়েকটা লার্জ এন্টারপ্রাইজ গ্রুপের সাথে আপনি কাজ করার সুযোগ হয়েছে, সেখানে ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং টপ পজিশনগুলোতে কাজ করার সুযোগ হয়েছে। এবং বাংলাদেশে একটা সবচেয়ে বড় ক্রিটিক্যাল চ্যালেঞ্জ যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো, সেটা আপনি যেই সেক্টরেই বলেন, গ্রো না করার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের ম্যানেজার নাই। এবং জাতিগতভাবে কি এটা আপনাদের একটা কাইন্ড অফ একটা অভিশাপের মতো একটা জিনিস কিনা, যে আমাদের কেন জানি আমরা অত বেশি রেসপন্সিবল না, আমরা অত বেশি অ্যাকাউন্টেবল না, এবং আমরা অত বেশি রিলায়েবল হইতে পারি না সামহাও? কারণটা কি আপনার কি মনে হয়? সুন্দর প্রশ্ন, সুন্দর উত্তর। করোনার আগে দুটো বিষয় নিয়ে প্রচুর আলোচনা হতো, আমি এলাবোরেট উত্তর দিয়ে যাচ্ছি। তার একটা ছিল যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আর একটা ছিল যে বিদেশি সিইওরা, পার্শ্ববর্তী দেশ চায়না, সাউথ কোরিয়া সহ বিভিন্ন জায়গা থেকে সিইওরা হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়। তার মানে আমাদের দেশের যারা বাইরে এক্সপেট্রিয়েট যারা আছে, যারা বাইরের থেকে রেমিটেন্স পাঠায়, ওরা যা ইনকাম করে পাঠায়, বাংলাদেশে পাঠায়, তার 2/3 বা 80% নিয়ে যায় বাইরের সিইওরা। এই দুটো জিনিস নিয়ে বেশি আলোচনা হতো করোনার আগে। এবং আপনাদের সাথে এই টেবিলে বসার পিছনে কারণও এটাই ছিল যে একসময় প্রচুর কাজ করতাম 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে। একটা প্রতিষ্ঠান ছিল, সেটা সিইও ছিলাম আমি। চিটাগংয়ের প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে যাই। সেই প্রেস ক্লাবের অনুষ্ঠানটা পরিচালনা করেছিলেন মিস্টার আমিনুল। আমাকে সে সেখান থেকে চিনে। তারপরে এই কমিউনিকেশন হওয়ার কারণে আজকে পডকাস্ট এভাবে হয়েছে। তো 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড বিদেশি সিইও, যে কারণে আমার সেকেন্ড বইটা আমি লিখেছিলাম রোড টু বিকামিং সিইও। তার মধ্যে একটা চ্যাপ্টার আছে, আমি দেশের নাম নিয়েই বলি, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কেন গ্লোবালি সিইও সাপ্লাইতে এত আগায় আছে। একেবারে ক্যাটাগরিক্যালি আমি লিখেছি, কারণ আই হ্যাড দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ ইন্ডিয়ান পিপল অ্যান্ড শ্রীলঙ্কান পিপল অলসো, নেবারদের মধ্যে। এবং সেই স্পেসিফিক্যালি আমি জানি এই কারণে তারা ভালো। অবশ্যই ভালোটাকে স্বীকার করতে হবে। আর শুধু যে বাংলাদেশে তা তো না, গ্লোবালি তো এখন সিইও পজিশনগুলো তো ম্যাক্সিমাম জায়গায় দখল করা। ওখানে তৎকালীন একটা লিস্টও দেওয়া আছে যে গ্লোবালি ভালো জায়গায় কারা কারা কোথায় আছে। এই যে ব্যাপার, এই বইটা লেখার কারণ ছিল একটাই, যে বাংলাদেশে কেন সিইও হতে পারে না। রোড টু বিকামিং সিইওর মানে মূল সুর ছিল এটা। আপনি একটু আগে বললেন যে কোনো ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে যখন আমি কাজ করি, আমি কিন্তু ওই ভার্টিক্যালের কাজটা খালি শিখি। একটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আঞ্জুমানে মফিদুল ইসলাম না, এটা হচ্ছে প্রফিট অর্গানাইজেশন। দিনের শেষে এমডি সাহেব যদি ক্লাবে থাকেন, তবলিগে থাকেন বা গল্ফের মাঠে থাকেন, কিছুই শুনবে না, বলবে যে রেভিনিউ কত হয়েছে, শেষ। বাকি হিসাব ওনার মাথার মধ্যেই আছে, সেই অনুযায়ী উনি কাজ করবেন। তো আমাকে তো বটম লাইন বুঝতে হবে, প্রফিট বুঝতে হবে। প্রফিট বুঝতে গেলে বিজনেস বুঝতে হবে। তো যে ডিপার্টমেন্টেই হোক না কেন, যারা উপরের দিকে যান, কিছুকাল ভালো ভালো কাজ করতে করতে প্রমোশন হতে হতে উপরের দিকে চলে যায়। আমি একসময় মাল্টিন্যাশনাল ছেড়ে যখন দেশি কোম্পানিতে আসছি, আমি মানে খুব মোটা মোটা ডেজিগনেশন দেখে মনে মনে খুব শ্রদ্ধা করতাম। উনি ডিজিএম, উনি জিএম, বাবা। পরবর্তীতে ভিতরে টোকা দিয়ে দেখি তবলা টিউনিংই নাই, কিছুই জানে না। একটা গ্রুপকে সেলস মার্কেটিং এর কিছু কিছু মানুষকে আমি বলতাম যে মাল বেচা ম্যানেজার, মানে বিক্রি করে দিছে, বাস প্রমোশন দিয়ে দিছে। সে জানে না তার ওইটুকু টেরিটরি ম্যানেজ করতে তার কি পরিমাণে কষ্ট ছিল, তার জানা কষ্টের মধ্যে। তাতে সে যদি 12 মাসে এক্সেল শিটের মধ্যে প্রোগ্রাম করতো যে 12 মাসের রেভিনিউ আমার কাছ থেকে এটা গেছে, কস্ট এত গেছে,
এমনি অটোমেটিক্যালি পার্সেন্টেজ চলে আসতো, তাহলে আমি কি করলাম? এগুলো শেখা দরকার ছিল। আর এখন তো সার্টিফিকেট বিক্রি হয় MBA নামে 2-4টা ইউনিভার্সিটি ছাড়া। কিছু কিছু লোক অবশ্যই শেখে, কিন্তু ম্যাক্সিমামই আমি জানি যে আসলে তার কয়েকটা ডাটা দিয়ে যদি ব্রেক ইভেন করতে বলি, সে লিনিয়ার ইকুয়েশন করতে পারবে না, সে জানে না এটা, পাস করে আসছে, এই যে ব্যাপারটা। এবং অবশ্যই এই ফাংশনাল এরিয়াতে অন্য ডিপার্টমেন্টের কাজ জানতে হবে। কোনো একটা কোম্পানির অ্যাকাউন্টসের হেড আমাকে অনেক সময়, স্যার আপনি এত বেশি মাথা দেন কেন এর ভিতর, অন্য কেউ তো দিত না। কারণ কি? কারণ একটাই ছিল, আমি ওই অ্যাকাউন্টসের ইনকাম স্টেটমেন্টের মধ্যে ঢুকতাম। কারণ এটা আমাকে বুঝতে হবে। HR প্রত্যেকটা ম্যানেজারই যে HR অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার, আমাকে HR অ্যাডমিন বুঝতে হবে, প্রত্যেকটা ব্যবসার একটু একটু করে বুঝতে হবে, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে শুরু করে অনেক কিছু বুঝতে হবে। এই জিনিসগুলো যখন বোঝা হয় না, আর সবচেয়ে বড় কথা কি, লিডারশিপের মধ্যে সবার আগে হচ্ছে একটা মানুষের নলেজ, তার ইন্টিগ্রিটি এবং তার ইনফ্লুয়েন্স করা। তো আমি যদি আমার নলেজই না থাকে, আমার ইন্টিগ্রিটি না থাকে, এবং আমি যদি আমার টিমকে ইনফ্লুয়েন্স করতে না পারি, তাহলে তো আমি কোনোদিন ওই জায়গাটা যেতে পারবো না। আমি অনেকে বলে যে বাংলাদেশের মালিকদের বাংলাদেশের লোকজনকে পছন্দ হয় না, এরা নিতে চায় না এদের। আমি মনে করি না তা, আমি তা মনে করি না, কারণ তারা অনেক কিছু দেখেছে। এবং সবচেয়ে বড় একটা জায়গা বিশ্বাসের জায়গা, কারণ সেখানে বহু লক্ষ বহু কোটি টাকার ট্রানজেকশন হয়। আমাকে কোনো একজন MD একবার জিজ্ঞেস করেছিলেন যে জিলানি আপনার হাত কাঁপে না? আমি জাস্ট 30 সেকেন্ডের মধ্যে বলে ফেলি, 7,25,000 টাকার একটা বিল, এন্টারটেনমেন্ট বিল, সই করে আমি পাঠিয়ে দিলাম MDর কাছে। কারণ আমার ছিল 5 লাখ পর্যন্ত অ্যাপ্রুভড বাই মাই সিগনেচার। আমার উপরে গেলে MD সাহেব, উনি ইন্টারকমে সালাম দিলেন, আমি চলে গেলাম। বসে চা খেতে খেতে আমাকে বলে, জিলানি আপনার কি হাত কাঁপে না? আমি জানি ফর হুইচ রিজন হি কল্ড মি এবং হি আস্কড দ্য কোশ্চেন। তো উনি কেন? তো বলে যে এটা, আমার তো কলিজা কাঁপে না, হাত কাঁপবে কেন? কারণ এর মধ্যে কী আছে আমি জানি। তারপরে ওটা তো সই করে দিলেন। পরে আমাকে বলতেছেন যে আপনি জানেন কোন চেয়ারে বসে আছেন? হ্যাঁ জানি। আপনার কিন্তু অনেক টাকা চুরি করা যায় প্রতি মাসে, লক্ষ লক্ষ টাকা চুরি করা যায়, আমি জানি। যদি তাই হতো তাহলে তো চুরি করার আরও ভালো সুযোগের জায়গা ছিল, যেতাম। আমি তো যাইনি, কামলাগিরি করি। আমি এক্সিকিউটিভ হলেও কামলা, এক্সিকিউটিভ ডিরেক্টর হলেও কামলা, এটাই। সো কেন হয় না? তার উত্তর একটাই, ওই যে বিশাল একটা ট্রাস্টের জায়গা, ইন্টিগ্রিটির জায়গা, এটা তো উত্তর তো এখানেই আছে। তারপরও বাংলাদেশের কিছু কিছু একেবারে নাই তা না, এখন তো কিছু কিছু হচ্ছেন, একেবারে নাই তো আমরা বলবোই না। কিন্তু হয় কি, একটা সময় টেকনিক্যাল নলেজের চাইতে একটা সময় দরকার শুধুমাত্র ম্যানেজমেন্ট আর লিডারশিপ। টপ পজিশনে যে বসে থাকবে তার কখনো টেকনিক্যাল কোনো জিনিস জানা দরকার নেই তো না, ওইটা করার জন্য তো আসলে মানুষ। আমি ফার্মাসিউটিক্যাল থেকে যখন অটোমোবাইলে আসছি, আমি গাড়ির এইসব থেকে কি বলে ইঞ্জিন যে ড্রাইভ লাইন পর্যন্ত আর কি, এটা হয়তো আমি একটু কৌতূহলবশত শিখে নিছি যে গিয়ার বক্স কী জিনিস, ক্লাস প্লেট কত কী জিনিস, এটাকে ডিফারেন্সিয়াল কী জিনিস, বাট ওটা আমার কোনো দরকার নাই তো। আমার দরকার হচ্ছে ওই টিমটাকে লিড করা, আর তো কিছুই না। সো এটার অভাব আছে বাংলাদেশে বেশি, এই জন্যে হয় না। আপনি যে নলেজের কথা বলতেছিলেন, যে আসলে নলেজের শব্দটা বেশ কয়েকবার ব্যবহার হয়েছে, তো আমি যে জিনিসটা আসলে জানার চেষ্টা করবো সেটা হচ্ছে, আপনার তো এখন একদম ফুল ফ্লেজের প্রফেশনাল ক্যারিয়ারের ভিতরে আপনি 9টা-5টা কোনো চাকরি বাকরির ভিতরে নাই। স্টিল আপনি যে পরিমাণ বই পড়েন, জানার চেষ্টা করেন বা নলেজ গেইন করার চেষ্টা করেন, হোয়ারাজ এখনকার আপনি যে জেনারেশন দেখবেন যাদের হয়তো বা 2 দিন পরেই চাকরি বাকরির জন্য যাইতে হবে, সে কিন্তু ওইসবের ধারা কাছে নাই। বই পড়া তো অনেক পরের বিষয়, সে তার ক্লাসরুমের বই তো ঠিকঠাক মতো পড়ে না, লেট অ্যালোন ধরেন বাইরের 2টা ভিডিও দেখবে বা ই করবে, আর নন ফিকশন কোনো একটা বই পড়ে শিখবে, এটা তো মানে কল্পনাতীত একটা বিষয়। সো শেখাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? আবার এই বয়সে এসে আপনি শিখেন, আবার যাদের শেখার কথা তারা শিখতেছে না, কারণটা কি? আসলে এলেম এবং আমল দুটো দুই জিনিস। একজন একটা জ্ঞান অর্জন করতে পারে, ওর অর্থ কিন্তু জিরো আনটিল ইট ইজ এক্সিকিউটেড। রাইট। ইবলিস সবচেয়ে বেশি জ্ঞানী এই জগতের সব কিছুর মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে ইবলিস সবচেয়ে বেশি জ্ঞানী, কিন্তু তার জ্ঞানের এক্সিকিউশন নাই, এবং তার মধ্যে ওই জিনিসটা নাই বলে সে কিন্তু আবার আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। তো আমরা সবাই জানি, মানে যাদের কথা বলছেন যে পড়া দরকার, নন ফিকশান একটা শব্দও বলে ফেলেছেন আপনি খুব সুন্দর। বাংলাদেশে কিন্তু দেখবেন তারা পড়ে না, বাট টপ 10টা নন ফিকশন বইয়ের নাম বলতে পারবে সে, অথবা তার PDF তার কাছে আছে, হার্ড কপি কিনে মানে PDF তার কাছে আছে, সে কখনো খুলে দেখে না। এর ছবি, অত বইয়ের ছবি দিয়ে সে একটা ফেসবুকে দিয়েও রাখছে, সবাই মনে করবে পণ্ডিত। এই যে ব্যাপারটা জানি যে এগুলো করে, এবং তারা জানে যে ওই বিল গেটস কয়টা বই পড়ে, অমুক কয়টা বই রিকমেন্ড করছে, এগুলোও কিন্তু তারাই বলছেন। তার মানে তারা জানে যে বই পড়া দরকার, এবং উপন্যাস না, নাটক, নভেল না, তার সাবজেক্ট রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড, স্টিল দেন তারা পড়ে না।
এখানে তো কিছু বলা যায় না। ওই যে সোম্য বুকপুন উমিয়ন ফাহুম লাইয়ার জোন, অন্ধ বধিরে মুখ, তারা ফিরবে না, অবস্থা তো তাই। তবে একটু দরকার যে এদের আমি বাচ্চাদেরকে দোষ দিব না, পরিবার, স্কুল, কলেজ এবং সিনিয়র যারা আমাদের ফিল্ডে প্রত্যেকের দরকার ছিল এদেরকে একটু একটু করে বলা যে এইটা করতে হবে। একটা বই পাগলের মতো কয়েকদিন ধরে খুঁজে না পেয়ে ফাইনালি আমি ছেলেকে বলছি এই বইটা কি তোমার কাছে আছে, কারণ তার একটা ভালো বইয়ের কালেকশন, আমার দুটো বাচ্চাই এই বইয়ের নেশা আছে তাদের, এবং যখন ওরা 20 বছর 30 বছর আগের বই খুঁজে বের করে, এবং আমি যখন দেখি আমার খুব আনন্দ লাগে যে এটাই আমার তৃপ্তি। বই পড়া হয়ে গেলে আমি যদি যাই এ মাসে বা জানুয়ারিতে, আমি ওর কাছ থেকে কিন্তু যেগুলো পড়া শেষ হয়ে গেছে নিয়ে আসবো। দেশে এসে কত জুন এসে বই নিয়ে গেছে, আবার এবার গেলে কিছু বই হয়তো বলো তোমার কিছু বই লাগবে কিনা, আমি এখান থেকে নিয়ে যাব, ওইখান থেকে আবার আসবে, তারপরে 2-1টা ডুপ্লিকেট হয়, ও কিনে ফেলেছে আমি কিনে ফেলেছি। এটা চর্চার ব্যাপার হচ্ছে গার্জিয়ানের তরফ থেকে, পরিবারের পক্ষের থেকে। কারণ পরিবার নিজেই যদি এটা না করে তাহলে হবে কি করে? আর যে স্কুল কলেজ ছিল তো এখন তার কোর্সের লেখাপড়াগুলোই তো নোট পড়ে এসে পরীক্ষা দেয়, সে টেক্সট বই তো পড়ে না। আর যখন কর্পোরেটে আসবে বা কেরিয়ারে আসবে, সিনিয়র যারা থাকে সিনিয়রদেরও উচিত এনকারেজ করা বই পড়ার জন্য, যে বাবা এইগুলোকে একটু পড়তে হবে, পড়লে কাজে লাগবে। এখন কেন যেন এরা এর থেকে দূরে, যত দূরে চলে যাচ্ছে তত বেশি বাইরের সিওরাও কিন্তু আসতেছে। আগের প্রশ্নের সঙ্গে এটা কিন্তু রিলেটেড। ওই সিওরা বই লেখে আর আমরা বলি যে কেন তারা সিও হয়, কেন এত টাকা নিয়ে যাচ্ছে। আবারও বলবো যে আপনাকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প আমি দেখি না। আমার আফসোসে একটাই, আমি যেদিন মারা যাবো সেদিন কত বই আমার ঘরেই থাকবে যেগুলো পড়া হয়নি। এবং এই আপনি অনেক সময় টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব কথা বলার চেষ্টা করেন, নিজেও আপনি খুবই ডিসিপ্লিনড ওয়েতে চলেন, এবং যখনই কোনো বই পড়া বা এক্সট্রা কোনো একটা জিনিস করার কথা বলা হয় কোনো একটা ইউথ বা এই জেনারেশনে কাউকে, সে বলে আমি তো টাইম পাই না, আমার তো সময় নাই, আমি একাডেমিক পড়াশুনো করেই হয়তো বা কুল পাই না। দেন আমি যখন জিজ্ঞাসা করি তোমার রেজাল্টের কী অবস্থা, রেজাল্ট এমন না যে সে 3.95 বা 3.8-এর উপর রেজাল্ট, তারপরেও সে ধরেন ভাবতে থাকে যে তার আসলে লাইফে কোনো সময় নেই। টাইম ম্যানেজমেন্ট আসলে কিভাবে কেউ ম্যানেজ করতে পারে বলে মনে হয়? যারা এই কথাটা বলে ওরা আসলে টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটাই বুঝে না আমার ধারণা। আচ্ছা, কারণ একটা টাইম লগ যদি করতো, মানে একটা দিনের আজকের দিনে সে যদি খালি রাতে বসে একটা জার্নাল লিখতো যে আমি আসলে সারাদিনের টাইমটা দিয়ে কী করলাম, তখনই তার কাছে ক্লিয়ার হবে যে আমি কি সর্বনাশ করেছি। একটা জিনিস দেখেন, দুটো শব্দ বলবো আমি, টাইম অ্যান্ড টাকা। সিরিয়ালি 1 নম্বরে টাইম, 2 নম্বরে টাকা। আমার পকেটের টাকা স্পেন্ডিংয়ের সময় আমি কিন্তু প্রচণ্ডভাবে কেয়ারফুল। অগাধ থাকলে, অবৈধ থাকলে তখন তো আমি খরচ করি। অগাধ একটা আর অবৈধ একটা, দুই জিনিস। আমি অবৈধ বাদ দিলাম, অগাধ আছে, তারপরে কেয়ারলেস হয়তো, বাট যখনই এটা লিমিটেড হয়ে যায় খুব সচেতন, সাবধান থাকি, তাই না? আচ্ছা, টাইম তো কখনো অবৈধ হবে না, এই একটা জিনিস, টাইম কখনো অবৈধ সময় পাওয়া যাবে না। সুতরাং আমার টাকাটা খরচ করার ব্যাপারে যতখানি সচেতন, I must be much more careful about spending my time. আমি প্রোগ্রামের আগে আপনার সঙ্গে বলেছি আমার উপরে একটা চার্জ করে আমার ছেলেমেয়েরা ছোটোবেলা করতো, তোমার বন্ধু নাই কেন? তা আমি বলছি, বাবা বন্ধু কী জিনিস? ডিরেক্টরের চেয়ার, সিওর চেয়ার থাকলে আর পকেটে অনেক টাকা, ডলার, ইউরো, পাউন্ড থাকলে বন্ধু পাওয়া যায়। বন্ধুত্ব মানে এখন বর্তমান সমাজে এটাই আছে। 2-4 জন হয়তো হাই হ্যালো হয়, ওইটুকু নাম কাওয়াজতে, কিন্তু সেই বন্ধুত্ব বলতে যা ওটাও রেয়ার, আজকাল আর পাওয়া যায় না। কারণ ওইখানে আমি তো অ্যাজ ফর মাইসেলফ আমি কোথাও যাই না বা কারোর সাথে তেমন মিশি না, কারণ ওটা তো আমার সময় নষ্ট হবে। বাট ইফ আই গেট এনিবডি, যার সাথে বসে আপনি হতে পারেন, আপনার চেয়ে জুনিয়র হতে পারে, যার কাছে বসলে আমি কিছু জিনিস শিখতে পারবো, দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ মাই টাইম। আদারওয়াইজ আমি টাইম নষ্ট করি না, আজকে না শুধু, আরও 20 বছর আগেও তাই, 30 বছর আগেও তাই। এটাই টাইমটাকে এভাবে করে আসছি আমি, কারণ আড্ডা দিয়ে সময় নষ্ট করলে তো আলটিমেটলি আমার ক্ষতি। এবং যদি সেটাই করতাম তো আজকে আপনার সামনে বসে মাইক্রোফোনে কথা বলতে পারতাম না। ইয়াং জেনারেশনকে বলবো, বাবা ওই টাইম আজকে আমি কিল করতেছি, অবধারিত সত্য, ইহাতে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহে, কালকে টাইমই আপনাকে কিল করবে, তখন মনে পড়বে আমি কি করেছি, বাট করার কিছু থাকবে না। শেষের কথাটা খুবই ডিপ কথা হয়ে গেছে। তো যাই হোক, আমরা আজকে প্রায় চমৎকার একটা ভালো ডিসকাশন হলো, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করলাম। সো আমাদের এই ভিডিওটা মোটামুটি 2025 সালে, মানে আগামী বছর হয়তো বা রিলিজ হবে। সো নতুন বছরকে সামনে রেখে আপনি ভাইয়া সবার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? সবাই বলতে অ্যাকচুয়ালি আমার মূল ফোকাস কিন্তু ইয়াং জেনারেশন। আমি যদিও আমার সাদা হয়ে গেছে সব চুল দাড়ি, স্টিল দেন আমি মনে মনে ভাবি তাদের চাইতে ইয়াং বেশি, এবং ওদের জন্য আমি কাজ করি, বাচ্চাদের জন্যই।
তো আমার এদেশের ভবিষ্যৎও নির্ভর করে বাচ্চাদের উপরই, এবং রিসেন্টলি জুলাই আগস্টে যেটা হলো সেই বাচ্চারাই করেছে এটা, তাই না? এরা যে আসলে অনেক অমিত সম্ভাবনাময়, একটা জিনিস আমি বিশ্বাস করি, তারা প্রচণ্ড ইন্টেলিজেন্ট, প্রচণ্ড পোটেনশিয়াল। দোষ কিন্তু আমি কখনোই তাদেরকে দেই না, কারণ তাদেরকে সেভাবে গড়ে তুলি নেই। এখন ইস্পাতকে দেওয়া হলো, ইস্পাত দিয়ে আপনি ছুরি বানাবেন না পিস্তল বানাবেন সেটা তো আপনার ব্যাপার, তাই না? আমার ব্যাপার। তো আমার বাচ্চাদেরকে আসলে জন্ম দিই ঠিকই, কিন্তু ওকে ঠিকমতো গড়ে তুলতে পারিনি। আমি একটা অনুরোধ করব যে এই যে কম্পিটিটিভ ওয়ার্ল্ড, আরও বেশি কম্পিটিটিভ হবে। আমি ব্যবসা করে খাই বা চাকরি করে খাই না কেন, আমাকে বেসিক নিডগুলো মেনটেন করার জন্য কিছু একটা কাজ করতে হবে। সেক্ষেত্রে যেটা আমার টাইম ম্যানেজমেন্ট করা, কিছু নলেজ উপর, মানে যে সাবজেক্টটা পড়ি সেটা একটু ভালো করে জানা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে এই কর্পোরেটে আসলে কী কী স্কিল আমাকে শিখতে হবে, স্কিলগুলো শিখে নেওয়া, এবং এখন থেকে সচেতন হওয়া যে আসলে আমি নিজের সর্বনাশ কতটুকু করি আর নিজের ভালো কতটুকু করতেছি। এখন থেকে প্ল্যান, আমি একটা জিনিস দেখাই, এখন থেকে প্ল্যান করেন সো দ্যাট যে 25 সালের জানুয়ারি থেকে সুন্দরভাবে আগাতে পারেন। বারবার আপনি বলতেছিলেন আমি তো 300 আবার খেলে আসছি, এটা তো আমার খেলা শেষ, সাকসেসফুল ইনিংস। আমার তো নতুন এখন যা করি, কর্পোরেটে যখন ছিলাম তার চাইতে কিন্তু বেশি ব্যস্ত আমি, আমার সময় নাই, বাসার থেকে ম্যাডাম কিন্তু সময় পায় না। সেই আমি 2024 সালে এটা বাইর করলাম কেন, 2024 সালে আমাকে কি কি করতে হবে সেই জিনিসটা কি দেখে লেখা, নিচে মানে সই, এটাতে সই নাই, উপরে তারিখ দেওয়া 6/1/24, তার মানে এটা জানুয়ারি মাসের 6 তারিখে। আজকে কত? 6 তারিখ, আজকেও 6 তারিখ। এটা আমার ওয়ালেটের মধ্যে, এইটা কিন্তু সিঙ্ক করাই সে আমার আইপ্যাডে, আইফোনে, আমার সব ডিভাইসে, ল্যাপটপে আমাকে রেগুলার করে স্মরণ করায় দেয় যে আমাকে এটা করতে হবে। এবং আমি 15 বা 20 ডিসেম্বরেই এটা দেখবো যে এর থেকে কী কী করা হয়েছে। সারা বছরই মনিটর করেছি, বাট ফাইনাল মনিটরিং হবে যে কোনটা কোনটা বাদ যাবে, কোনটা কোনটা থাকবে, সেটা চলে যাবে 25-এর কার্ডটার মধ্যে, এবং নতুন কিছু যোগ হবে যে আমি আর কি করব। ফাইনালি ওইটা আবার এডিট করে নিব। আমি এখন এইভাবে আমি এখনও করি। আর আপনারা যারা মাত্র মানে কর্পোরেটে বা ব্যবসায় ঢুকবেন, যাদের জীবন শুরু, আপনারা তো আমার সাথে 1000 গুণ সিরিয়াস হওয়ার কথা, আদারওয়াইজ আমি দুঃখিত হব। বাট আমি আশা করব যে এই ভিডিওটা দেখে সময়টা নষ্ট না করে যা শেখার সেটা শিখে যদি সেই মুহূর্তে কাগজ কলম নিয়ে জীবনের গোল লিখে ফেলা, পারপাস লিখে ফেলা, আমি এটা করব, তারপরে শুরু করলে আমার চেয়ে অনেক বেশি ভালো করতে পারবেন। কারণ আমি যে বয়সে একজন ডিরেক্টর হয়েছিলাম, আমার বিশ্বাস আপনি আমার চেয়ে অনেক কম বয়সে ডিরেক্টর হতে পারবেন, এটাই নিয়ম। ইনশাল্লাহ সবার জন্য নতুন বছরের শুভকামনা থাকলো। সো কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন যে এই পডকাস্ট বা আমাদের আজকের ডিসকাশন থেকে আসলে 3টা জিনিস যেটা আপনার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, সেই লার্নিংটা জানিয়ে দিতে পারেন, এবং সেখান থেকে একজন ব্যক্তিকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করব যার ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং এবং লেখাটা মনে হবে যে আচ্ছা খুবই ইম্প্যাক্টফুল ছিল। এবং এতটুকুই আজকের মতো এখানে ডিসকাশন শেষ করি। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।